আসসালামু আলাইকুম। ৫ম বিসিএস প্রিলির কম্পিউটার আইসিটি ইন্টারনেট ক্লাসে তোমাদের স্বাগতম। তো এই টপিকটা থেকে তুমি মোটামুটি ১ নম্বর ধরে রাখতে পারো কনফার্ম। আজকে যে ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো, আমি তোমাদের এতদিন যে টপিকগুলো পড়াইছি বলছিলাম তো মিনিমাম ৯ পাবা সেখান থেকে। মিনিমাম ৯, ম্যাক্সিমাম ১২। তাহলে মিনিমাম ৯ যদি হয়, আজকে ইন্টারনেট যদি তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে করো, তাহলে তুমি আরও ১ যোগ করো, তাহলে তুমি মোটামুটি ১০ নম্বর তুমি পাবা, যে মোটামুটি শিওর। আমি এত তোমাদের দিন যা কিছু পড়াইলাম, তো আজকে জুমাবার যেহেতু আমরা এর পরের সেশনটা আসলে শুরু করব আমরা মাগরিবের পর একবারই। এই সেশনের পরে মাগরিবের পরে তোমাদের যেহেতু আজকে আর কোনো ক্লাস নাই, তো আমরা যতগুলো টপিক পড়তে পারি ম্যাক্সিমাম নম্বর আমরা এনশিওর করার জন্য। ওকে। আর কালকে পরীক্ষা হবে কিনা, আমরা হচ্ছে যে আমি চেষ্টা করব কালকে হচ্ছে যে অ্যাটলিস্ট আমরা যা ৩০০-৪০০ প্রশ্ন যদি তোমাদের দিতে পারি, যেগুলো তোমরা সলভ করে ফেলবা। আমরা চেষ্টা করব কালকে ৩-৪০০ প্রশ্ন আমরা হচ্ছে তোমাদের দেওয়ার জন্য, যেগুলো তোমাদের সলভ করলে পরে যেখান থেকে অনেক কোয়েশ্চেন কমন আসতে পারে। হ্যাঁ। তো সেখান থেকে হয়তো আমরা তোমার পরীক্ষা হবে না এরকম কোনো ঘোষণা দেওয়া পর্যন্ত, so ওটা চিন্তা করার দরকার নেই। আমরা ওই ভার্সনটাকে আমরা কোনো মডিফাই করতে পারি, কিন্তু ৪০০% যদি দেই সেখান থেকে হয়তো তুমি আমরা তো একটা ফাইনাল পরীক্ষা নেবো ৫০ নম্বর, এরকম হতে পারে। হ্যাঁ। তো কালকে যেহেতু সময় আছে, আমরা চেষ্টা করি যে কতটুকু করতে পারি। চলো শুরু করা যাক। অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে শুধুমাত্র কথাগুলো শোনো। আর যে জিনিসটা বুঝবা না সেটা ব্যাখ্যা পরের স্লাইডে আছে। সুতরাং তোমরা এখানে এখন হ্যান্ড রেজ করার দরকার নাই, চ্যাটিংয়ে কিছু লেখারও দরকার নেই। আমি একটু দ্রুত যাব। তাহলে ইন্টারনেট মানে হচ্ছে আমরা মূলত এক কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা আদান প্রদান করতেছি। হ্যাঁ। অসংখ্য নেটওয়ার্কের সমবায় গঠিত একটা কি বৃহৎ নেটওয়ার্ক। তো কীভাবে কীভাবে হয়, তাহলে আমরা যে টেলিফোন লাইন, হ্যাঁ, কেবল, অপটিক্যাল ফাইবার, হ্যাঁ, স্যাটেলাইট, রেডিও সংযোগ এগুলো ব্যবহার করে আমরা কম্পিউটারকে কি, আমার ডিভাইসটাকে আমি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে আসলে কানেক্ট করতেছি। হ্যাঁ। আর সকল নেটওয়ার্কের নেটওয়ার্ক, পৃথিবীর সবচেয়ে বড় নেটওয়ার্ক উত্তর ইন্টারনেট। পৃথিবীর সবচেয়ে বড় নেটওয়ার্ক হলো উত্তর ইন্টারনেট। আমি যখন আমার ফোন থেকে একটা কোনো কিছু তোমার ফোনে দিচ্ছি ব্লুটুথের মাধ্যমে, ওটা একটা নেটওয়ার্ক, কিন্তু সেটা হচ্ছে কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আবার তুমি যখন ব্লুটুথ হেডফোন দিয়া তুমি যখন গান শুনতেছো, ওটাও একটা নেটওয়ার্ক, ওটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আর তুমি যখন একটা হটস্পট ক্রিয়েট করতেছো, ওয়াইফাই হটস্পট দিয়ে যখন তুমি তোমার বন্ধুকে কানেকশন দিচ্ছ, তোমার বন্ধুর সাথে যখন ওয়াইফাই শেয়ার করতেছো, সেটা হচ্ছে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান। এগুলো সবগুলো নেটওয়ার্ক। ইন্টারনেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নেটওয়ার্ক। পৃথিবীর সব কম্পিউটার ইন্টারনেট সিস্টেমের মাধ্যমে একটা একটার সাথে কানেক্টেড। ইন্টারনেটের জনক হচ্ছে ভিন্টন গ্রে সার্ফ। তো এগুলো তোমার হচ্ছে নাইস টু নো। পরীক্ষা এখন ওই এরকম টাইপের কোয়েশ্চেন, তো মুখস্থ টাইপের কোয়েশ্চেন একটু কম আসে। হ্যাঁ। এই তথ্যটা গুরুত্বপূর্ণ যে আমরা যখন এক কম্পিউটার থেকে এক কম্পিউটার তথ্য আদান প্রদান করি, তখন প্যাকেট সুইচিং নেটওয়ার্ক আমরা হচ্ছে যে ব্যবহার করি। নাইস টু নো। এখানে আমাদের ইতিহাসটা, প্রথম নেটওয়ার্ক নাম আরপানেট। আরপানেট অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেশন নেটওয়ার্ক। হ্যাঁ। উকলা ল্যাবরেটরিতে প্রথম তৈরি করা হয়। আর কার্যক্রম শুরু হলো ১৯৬৯ সালে ৫ ডিসেম্বর। সো এগুলো মুখস্থবিদ্যা, নাইস টু নো। মুখস্থবিদ্যা কম আসে। আর আমরা যে তোমাদের পড়াইছিলাম এর আগের ক্লাসে টিসিপি/আইপি যে প্রোটোকল, ১৯৮২ সালে প্রথমে এটা ব্যবহার করা শুরু হয়। নাইস টু নো। বব কাউনাম বিন কার্ভ, আগে বলছিলাম এই এই প্রসেসর এই টিসিপি/আইপি প্রোটোকলের উদ্ভাবন করেন। ৯০ সাল থেকে এই আরপানেটটা বন্ধ হয়ে যায় আর ইন্টারনেট নামক কার্যক্রম শুরু হয়ে যায় ১৯৯০ সালে। মূলত ইন্টারনেট সিস্টেমটা আসছিল তোমার এই যে সামরিক কাজে, এই তোমার হচ্ছে যে তোমার বার্তা আদান প্রদানের জন্য, মানে গোপন বার্তা আদান প্রদানের জন্য। হ্যাঁ। পৃথিবীতে তোমরা বড় বড় যে আবিষ্কারগুলো দেখো, বেশিরভাগ মানুষ মারার জন্য আবিষ্কার হয়েছে। হ্যাঁ। সো এই যে ইন্টারনেট সিস্টেম যেটা দেখো, এটা আসলে একটা মানুষকে কেমন আরো নিখুঁতভাবে মারা যাবে এই জন্য, যাতে বার্তা আদান প্রদান করা যায়, ওই জন্য আসছে এখানের মধ্যে। আমরা এখন যেটা পারমাণবিক বিদ্যুৎ আনতেছি, ওটা কিন্তু প্রথম মানুষকে মারার জন্য আবিষ্কার হয়েছে। সো আমরা পরে এটা মানুষের ভালো কাজে লাগাইছি আর কি। পৃথিবীতে বেশি বেশি বড় বড় আবিষ্কার বেশিরভাগ মানুষকে মারার জন্য আবিষ্কার হয়েছে, এবং এখনও সামরিক টেকনোলজি সবচেয়ে বেশি উন্নত, এবং ওখানে যে টেকনোলজি ইউজ করে আমরা এখনও নর্মাল মানুষজন ওগুলো এখন আমরা আর ২০ বছর পরে পাবো ওগুলো। সো তোমরা যদি ধরো আমেরিকান আর্মি, ইসরায়েলি আর্মি, ওরা যে ধরনের টেকনোলজি ইউজ করে ওইটা পাইতে আমরা আর ২০-৩০ বছর পরে আমরা নর্মাল মানুষজনের জন্য অ্যাভেলেবেল হবে। আগে ওরা ইউজ করে এগুলো মানুষ মারার জন্য প্রপারলি, তারপরে হচ্ছে যে এগুলো তখন অন্য কোনো কাজে করা যায় কিনা সেটা চিন্তা করে। ১৯৯৪ সাল থেকে মূলত মোটামুটি ইন্টারনেট নামে যাত্রা শুরু হয়। অ্যাগেন তোমরা মুখস্থ রাখবে যে তথ্যমূলক যে জিনিসগুলো সেগুলো এখানে পড়তে হবে, এই জন্য পড়ো। কিন্তু এগুলো একদম মানে মাথার মধ্যে ঢুকাই ফেলতে হবে, একদম মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, এতটুকু আমার মনে হয় অ্যাংসাস না হলে চলবে। কারণ পিএসসি এখন অনেক বেশি তোমার ইয়া টাইপের প্রশ্ন দিচ্ছে, অ্যানালিটিক্যাল প্রশ্ন দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আইএসপি, ওই যে আমরা যে বাসায় যে নেট নেই, ওই যে তোমরা বলছো ডট নেট থেকে তোমরা নেট নাও, আপন ইন্টারনেট, ও ইন্টারনেট, সে ইন্টারনেট, হ্যাঁ, ব্র্যাক নেট, ওদেরকে বলা হয় আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ওদের কাজ হলো আমাদের মধ্যে সাধারণ গ্রাহককে ইন্টারনেট সংযোগ দেওয়া এবং এই সংক্রান্ত সেবা প্রদান করা। হ্যাঁ। আর ওদের একটা সংগঠন আছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। নাইস টু নো। দেখো, আমরা অফিসের মধ্যে আমরা একটা নেটওয়ার্ক বানালাম অফিসের ভিতরে আমাদের, ওটা হলো ইন্ট্রানেট। হ্যাঁ। ওটা হলো
ইন্ট্রানেট। তো ইন্টারনেট কি হচ্ছে, ওই অফিসের লোকজন ওরা একটা পাসওয়ার্ড ব্যবহার করে, ওরা নিজেরা ব্যবহার করতে পারে। হ্যাঁ, নিজেদের মধ্যে আমরা আমাদের সবগুলো পিসি মিলে একটা আমরা নেট বানালাম, ইন্টারনেট। আমাদের মধ্যে চার পাঁচটা পিসি একসাথে কেবল দিয়ে কানেকশন দিলাম, অথবা অন্য কোনোভাবে কানেক্টেড করলাম। হ্যাঁ, ওটা হলো ইন্টারনেট। আবার পিসির সাথে তোমার হচ্ছে যে আমরা প্রিন্টার ওয়াইফাই দিয়ে কানেকশন দিতে পারি। ইন্টারনেট নাই, ধরো ইন্টারনেট নাই, কোনো সমস্যা নাই, আমি ওয়াইফাই দিয়ে পিসির সাথে একটা প্রিন্টারের সাথে কি দিলাম, কানেকশন দিলাম, দিয়া আমি সেখানে প্রিন্ট করতেছি, তাহলে এটা ইন্টারনেট। আর ইন্টারনেট থেকে ইন্টারনেট অ্যাক্সেস করা যায়, তবে পাসওয়ার্ড লাগবে। এক্সটার্নাল নেট হচ্ছে যেটা কোনো কোম্পানির রিসোর্স, হ্যাঁ, সকলের জন্য সে উন্মুক্ত করে দিল। ওয়ার্ড এরিয়া নেটওয়ার্কের রিসোর্স সে হচ্ছে তোমার সকলে উন্মুক্ত করলো, এটা হলো এক্সটারনেট। তাহলে দ্বিতীয়দিকে ইন্টারনেটের সাহায্য করা যেতে পারে। ইন্টারনেট ব্যবহারকারী যে চীনে সবচেয়ে মানুষ বেশি, সবচেয়ে বড় হলো চীন। আর তোমার হচ্ছে যে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে শীর্ষ দেশ হলো লিচটেনস্টাইন, সবচেয়ে বেশি। আর বাংলাদেশ 184তম দুনিয়াতে ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে। বাংলাদেশ হলো নিচের দিক থেকে অন্যতম ফার্স্ট। নাইস টু নো। আর নেটওয়ার্ক সার্ভার ও কি করে, নেটওয়ার্কভুক্ত যারা আছে ওই পিসিকে ওরা সার্ভিস প্রদান করে। হ্যাঁ, তাহলে মেইলের জন্য মেল সার্ভার, হ্যাঁ, ওয়েব সার্ভার। তাহলে আমরা জিমেল ব্যবহার করতেছি, জিমেলের আমাদের মেল সার্ভার কে, জিমেল ব্যবহার করতেছি, জিমেলের মেল সার্ভার কে, এই সার্ভার প্রোভাইড করে কে আমাদের, গুগল, তাই না? গুগল। হ্যাঁ, ইহো মেলের মেল সার্ভার কে কোনটা? সো ইয়াহু, ওরা হচ্ছে আমাকে এটার জন্য সার্ভ করতেছে। ওয়েব সার্ভার হিসেবে তোমার অ্যামাজনের AWS আছে। হ্যাঁ, P2 আমরা আগে AWS ইউজ করতাম, এখন আমরা ডিজিটাল ওশান ইউজ করি। তারপরে বিভিন্ন রকমের বাংলা আমাদের দেশীয় অনেক অনেক তোমার সার্ভার আছে। তাহলে আমরা কি করতেছি, একটা ওয়েবসাইটকেও সার্ভারে রাখতেছি, মানে ওর কম্পিউটারে রাখতেছি। ওই কম্পিউটারে রাখতেছি, তখন লোকজন কি করতেছে, ওই ওয়েব অ্যাড্রেসে যখন ব্রাউজ করতেছে, ওই অ্যাড্রেসে যখন ঢুকতেছে, আসলে সে হলো ওই সার্ভার পিসিতে ব্রাউজ করতেছে। ওই সার্ভারে আমি কি কি জিনিস রাখছিলাম, আমি ওইখানের মধ্যে কি ভিডিও রাখছিলাম, কি PDF রাখছিলাম, মূলত যে কোম্পানি থেকে হোস্ট করা যা সার্ভারে রাখা হয়েছে, মূলত ওইখানে দেখা হয়। তাই তোমরা যখন পিডিএফ একটা PDF দেখতেছো, আসলে তুমি ডিজিটাল ওশানের একটা পিসির মধ্যে ঢুকে আমাদের PDFটা দেখতেছো। তুমি যখন এক্সাম দিচ্ছ, আসলে ডিজিটাল ওশানের কোনো একটা সার্ভার পিসির মধ্যে আমাদের ওটা রাখা আছে, তুমি আসলে সেখানে ঢুকে ওইখানে তুমি পরীক্ষা দিচ্ছ, ওগুলো তুমি দেখতেছো। ওটা আসলে আমাদের কোনো পিসিতে নাই, এটা কোথায় আছে, ডিজিটাল ওশান বা যে সার্ভার আমাদের তার পিসিতে আছে। তুমি ঢুকে ইন্টারনেটের মাধ্যমে তার সাথে কানেক্টেড হয়ে তুমি দেখতেছো। হ্যাঁ, এই সার্ভারগুলোর লোকেশন, কেউ সিঙ্গাপুরের সার্ভার লোকেশন আছে। তারপরে বিশেষ করে আমাদের এশিয়া প্যাসিফিক রিজনে সিঙ্গাপুরে বেশিরভাগ সার্ভার। এখন আসো গুরুত্বপূর্ণ জিনিস, এখন মাথা ঠান্ডা করে, আগে যা পড়াইছিলাম এগুলো বেশিরভাগ নাইস টু নো। হ্যাঁ, আসতে পারে না আসতে পারে পরীক্ষায়, এখন যেটা পড়বো সেটা পরীক্ষায় অবশ্যই আসবে, খুব গুরুত্বপূর্ণ। মাথা ঠান্ডা রেখে মনোযোগ দিয়ে শুনো। আমরা বলছিলাম আইপি অ্যাড্রেস মানে হচ্ছে তোমার ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, যে প্রত্যেকটা ডিভাইসের একটা প্রেজেন্ট অ্যাড্রেস থাকবে, ও কোথায় আছে এখন। নাহলে ওর কাছে আমরা একটা জিনিস কীভাবে পাঠাবো, ওর কাছে একটা মেল পাঠাবো, আবার ও যায় যখন ইন্টারনেটের সাথে কানেক্টেড হবে, তো ওর তো ঠিকানা লাগবে, ওর ঠিকানা ছাড়া কেমনে যোগাযোগ করবে, ওর নিজের একটা ঠিকানা লাগবে। তাহলে ওর নিজের যে ঠিকানাটা, সেটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। তাহলে তোমার বাসায় যদি 10টা কম্পিউটার থাকে, 10টা কম্পিউটারের একটা আইপি অ্যাড্রেস আছে। আইপি অ্যাড্রেসটা কে দিছে? তোমার ইন্টারনেট সার্ভিস কোম্পানি, সে একটা রাউটার বসায় দিয়ে গেছে তোমার বাসায়, একটা রাউটার বসাইছে। এই রাউটারটা অটোমেটিক তোমার প্রত্যেকটা ডিভাইসকে একটা করে আইপি অ্যাড্রেস দিচ্ছে, তোমার ফোনকে একটা করে আইপি অ্যাড্রেস দিচ্ছে। তুমি যখন গ্রামীণ ফোনে নিয়ে ইন্টারনেট ইউজ করতেছো, তখন গ্রামীণ ফোনের সিম কি করতেছো, তোমাকে একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। ওই আইপি অ্যাড্রেসের মাধ্যমে তুমি গ্রামীণ ফোনের নেটওয়ার্কে যুক্ত হইয়া তুমি ইন্টারনেট সিস্টেম ব্যবহার করতেছো। তাহলে যতগুলা ডিভাইস আছে, প্রত্যেকের আলাদা আলাদা কি আছে, একটা আইপি অ্যাড্রেস আছে। আইপি অ্যাড্রেসের দুটো ভার্সন আছে, একটা IPv4, একটা V6, ভার্সন 4 এবং 6। এই দুটোই আমরা বেসিক জিনিস পড়াইছিলাম তোমাদেরকে। হ্যাঁ, 32 বিট 64 বিট বেসিক জিনিস পড়াইছিলাম। আজকে এই জিনিসগুলো আরেকটু ডিটেলস আমরা পড়ি। তাহলে আইপি অ্যাড্রেসটা এটা ইউনিক, এটা অদ্বিতীয়। হ্যাঁ, এর সাহায্যে এক সার্ভার থেকে এক সার্ভার ডাটা ট্রান্সফার করা যায়। তো এখানে আমাদের একটা আইপি প্যাকেটে তুমি একটা মেল পাঠাবা, তাহলে একটা সোর্স থাকবে, একটা ডেস্টিনেশন থাকবে। আমরা জানি যে ডেটা ট্রান্সফারের আগে সোর্স ডেস্টিনেশনের সাথে কথা বলে নেয় যে ভাই আপনাকে ওই লোকেশনে পাঠাচ্ছি, আপনি কি সেখানে আসেন? হ্যাঁ, তো সে বলে হ্যাঁ আমি এখানে আসি, তাহলে পাঠাও। তাহলে এবার কুরিয়ার সার্ভিসটা শুরু হয়। আমরা এটা OSI মডেল এবং TCP/IP দুই মডেল আমরা এটা দেখছিলাম, যে আমাদের যেখানে পাঠাবো সে আবার ডেস্টিনেশনের সাথে কথা বলে নেয় যে আপনার আইপি অ্যাড্রেসটা এটা ঠিক আছে কিনা, এখানে পাঠাবো আমি এখন, সো হ্যাঁ পাঠান, তাহলে তখন কুরিয়ার সার্ভিস ঠিক করে পাঠিয়ে দেয়। তো আইপি অ্যাড্রেসের দুটো পার্ট আছে, এটা হলো নেটওয়ার্ক আইডি, এটা হলো হোস্ট আইডি। কিছু বুঝো না, আসতেছে সামনে, যেটাতে বুঝবা না বুঝবা সেটা সামনে আছে। এই IPv4 এটা একটা 32 বিটের অ্যাড্রেস, তাহলে 4টা অক্টেট থাকে, তাই না? তাইলে এটা কেমন থাকবে, ধরো 192.168.1.2, তাহলে কয়টা এখানের মধ্যে 4টে অ্যাড্রেস, 8 বিট 8 বিট 8 বিট 8 বিট, টোটাল 32 বিট।
তাহলে IPv4 সিস্টেমে আমাদের 32 বিটের আইপি অ্যাড্রেস থাকে, যেখানের মধ্যে আমাদের 4টা অক্টেট থাকে। এই যে 1টা 2টা 3টা 4টা। হ্যাঁ, এখানে আমাদের প্রথম অংশটা থাকে নেটওয়ার্ক আইডি, পরের অংশটা হোস্ট আইডি। তাহলে আমরা হোস্ট আইডি কয়টা এখানে এখানে পর এখানে যদি দেখি 4টা পার্ট আছে, তা 4টা পার্টের মধ্যে কতটুকু অংশ নেটওয়ার্ক, কতটুকু অংশ হোস্ট, এখানে আমরা আসতেছি। প্রতিটা অক্টেটকে আমরা ডট দ্বারা প্রকাশ করব। তাহলে এরকম একটা অ্যাড্রেস যদি হয় 192.128.1.100, দেখো এটা হচ্ছে বাইনারি রূপ, এটা হচ্ছে বাইনারি, তাই না? এটা হচ্ছে বাইনারি রূপ। এখন এরকম বাইনারি রূপ দিলে এটা আমাদের বোঝার সুবিধার্থে, এটা যখন আমরা সেট আপ করবো ডিভাইসের মধ্যে বা ম্যানুয়ালি যখন সেট আপ করবো, তখন বাইনারি বসানো খুবই ঝামেলা, 1010100000। হ্যাঁ, এই জন্য এটাকে আমরা ডেসিমালে কনভার্ট করে বসাচ্ছি। ডেসিমাল কনভার্ট করে বসালে তখন সেটা আমাদের জন্য বসানো, ম্যানুয়ালি যদি বসাই তখন ইজি, পড়তেও সুবিধা, কপি করতে সুবিধা, কাউকে বলতেও সুবিধা। কিন্তু বাইনারি যদি বসাইতাম, কিন্তু কম্পিউটার নিজে কিন্তু বুঝবে সে বাইনারিতে। আমাদের সুবিধার্থে আমরা এটাকে প্রকাশটা করতেছি ডেসিমালে। তো IPv4 ভার্সনে টোটাল যেহেতু 32 বিট, তাহলে 2 টু দি পাওয়ার 32, মানে 430 কোটির মতো আইপি অ্যাড্রেস দেওয়া পসিবল। পৃথিবীতে 430 কোটির বেশি তোমার ডিভাইস আছে। যদি ডিভাইস আছে তাহলে এখন আমরা IPv6 যদি না চাই তাহলে আমরা সবাইকে দিতে পারবো না। সেই জন্য আমরা একটা কি করলাম, একটা 128 বিট আইপি অ্যাড্রেস প্রপোজ করছি। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 128, 2কে 128 বার গুণ করলে যে কত বড় সংখ্যা হবে, আনবিলিভেবল একটা সংখ্যা হবে, হবে। 2কে 128 বার গুণ করবা, হ্যাঁ, টু 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 এরকম 2 × 2 × 2 × 2 × 2 128 বার যদি গুণ করো, আনবিলিভেবল নাম্বার একটা সংখ্যা হবে। ওটা দ্বারা পৃথিবীর প্রত্যেকটা বালুকে একটা করে আইপি অ্যাড্রেস দেওয়া যাবে। তো পৃথিবীর প্রত্যেকটা বালু যদি একটা তোমার কম্পিউটার হইতো, প্রত্যেকটা বালিকেও একটা আইপি অ্যাড্রেস দেওয়া পসিবল। তো এইটা হলো IPv6 128 বিটের আইপি অ্যাড্রেস। হ্যাঁ, 128 বিটের। হ্যাঁ, তো এখানে আমরা হেক্সাডেসিমাল ফরম্যাটটা ব্যবহার করি। তার মানে এখানে আমরা এরকম ABCDEF এগুলো আছে, আবার আমাদের সংখ্যা আছে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে, যেহেতু এটা হেক্সাডেসিমাল সিস্টেম। আমরা গত ক্লাস হেক্সাডেসিমালটা আমরা পড়ছিলাম। এখন এই IPv4 অ্যাড্রেসটা কত রকম অ্যাড্রেস আছে, হ্যাঁ, সেগুলো আমরা একটু দেখি, এবং এখানে এটা কত ডিজিট থেকে কত ডিজিট পর্যন্ত সেটা দেখি। দেখো ক্লাস A অ্যাড্রেস। তো ক্লাস এ অ্যাড্রেসের কাজ কি, কয়টা ডিভাইস দিতে পারি, বি অ্যাড্রেসের কাজ কি, সি অ্যাড্রেসের কাজ কি, আমরা কোথায় কোনটা ইউজ করি সেই জিনিসটা আমরা আসতেছি, বা বাসা বাড়িতে আমরা কোনটা ইউজ করি, ডি অ্যাড্রেস কি, রিজার্ভ অ্যাড্রেস কি, আমরা আসতেছি সেখানের মধ্যে। এই চারটা একটু দেখো। হ্যাঁ, দেখো আমাদের এই যে ক্লাস A অ্যাড্রেস, এটা আমাদের ডেসিমালে দেখো শুরু হচ্ছে 0 থেকে, শুরু হয়েছে কত, এটা প্রথম বিটটা দেখো, প্রথমটা 0 থেকে 127 পর্যন্ত, রেঞ্জটা 0 থেকে 127 পর্যন্ত। পরেরটা তো কত, 128 থেকে 191 পর্যন্ত। ক্লাস সি 192 থেকে এখানে 223 পর্যন্ত। ক্লাস ডি 224 থেকে 239 পর্যন্ত, রিজার্ভ হলো 240+। দেখো এই সিস্টেমে ডেসিমালে সর্বোচ্চ নাম্বার হওয়া সম্ভব 255, সর্বোচ্চ 255। হ্যাঁ, 255 উপরে কিন্তু নাই, সর্বোচ্চ 255 শুরু। এটা তারা কি বোঝায় এবং আমরা কি আনসার করবো সেটা আমরা আসতেছি। জাস্ট এটা দেখো, ক্লাস A অ্যাড্রেস আমাদের বাইনারিতে দেখো এখানের মধ্যে আমাদের প্রথম বিট অবশ্যই 0। ক্লাস B অ্যাড্রেস প্রথম 2 বিট 10। ক্লাস C অ্যাড্রেস প্রথম 3 বিট 110। ক্লাস D অ্যাড্রেস প্রথম 3 বিট 1110। এখন আসলে জিনিসগুলো একটু বিস্তারিত জানি আমরা। তাহলে আমরা যে বললাম ডেসিমাল রেঞ্জ আমাদের ক্লাস এর জন্য 1 থেকে 126। হ্যাঁ, তো এই 1 থেকে 126-এর মধ্যে 0 এবং 127 এই দুটো রিজার্ভ। কেন রিজার্ভ, কি কেমন লাগবে আমরা আসতেছি সেখানের মধ্যে। পরেরটা হচ্ছে আমাদের দেখো 127 থেকে 192। হ্যাঁ, 128 থেকে আমাদের 128 থেকে 191 এখানের মধ্যে। হ্যাঁ, তাহলে দেখো 128 থেকে 191, তারপরেরটা 192 থেকে 223, লাস্ট ওয়ান 224 থেকে 239। হ্যাঁ, তার এই সিস্টেমে আমাদের সর্বোচ্চ হওয়া সম্ভব 255 পর্যন্ত। হ্যাঁ, এটা ভ্যালু কি আমরা আসতেছি। আর এখানে যেটা বলছিলাম যে আমাদের ক্লাস এর প্রথম বিট অলওয়েজ 0 থাকবে, ক্লাস বিতে প্রথম 2 বিট অলওয়েজ 10 থাকবে। হ্যাঁ, ক্লাস সির প্রথম 3 বিট অবশ্যই 110। হ্যাঁ, দেখো তুমি 192 কনভার্ট করলে তোমার কীরকম ভ্যালু পাবা। ক্লাস ডি হচ্ছে প্রথম 4 বিট অবশ্যই 1110, অবশ্যই 1110 থাকবে এখানের মধ্যে। তাহলে কেমন প্রশ্ন আসবে দেখো, প্রশ্ন আসবে এরকম যে তোমার এরকম আসতে পারে যে তোমার হচ্ছে যে ক্লাস এতে প্রথম বিটটা
কত থাকবে? উত্তর 0। ক্লাস বিতে প্রথম 2 বিট কত থাকবে? অলওয়েজ 10 থাকবে। ক্লাস সিতে প্রথম 3 বিট কত থাকবে? 110 থাকবে। ক্লাস ডিতে প্রথম 4 বিট 110। ক্লাস সিটা ইম্পর্টেন্ট, যেহেতু আমরা বাসা বাড়িতে ক্লাস সি ইউজ করি, তাহলে ক্লাস সি আমরা বেশি বাসা বাড়িতে ইউজ করি, এটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটা বাইনারিতে প্রথম আমাদের 3 বিট অলওয়েজ 110 থাকবে, অলওয়েজ 110 থাকবে। ওকে, আচ্ছা, এটা বেশি গুরুত্বপূর্ণ। এখন আসো ডেসিমাল রেঞ্জে ক্লাস সি, যেহেতু বাসা বাড়িতে এটা আমরা ব্যবহার করতেছি, এটাই মেনলি ইউজ করি আমরা। তাহলে ডেসিমাল রেঞ্জে ক্লাস সি হলো 192 থেকে 223। পরীক্ষা আসতে পারে যে ক্লাস সি রেঞ্জ কত? 192 থেকে 223 এই রেঞ্জের মধ্যে। ওকে, আসলে এই রেঞ্জগুলোতে কী কাজ এবং আমরা এখান থেকে অ্যানালিটিক্যাল কী প্রশ্ন আনসার দিতে পারি। তাহলে দেখো আমাদের ক্লাস এ আমাদের রেঞ্জটা পড়ে ফেললাম, 0 থেকে আমাদের এই যে এখানের মধ্যে 127 রিজার্ভ আমাদের। ওকে, এবং এই 0 আমাদের রিজার্ভ স্টার্টিং, এটা আমরা কোনো ডিভাইসকে দিব না। তাহলে আমাদের ক্লাসে হচ্ছে 0 থেকে 27, 28 থেকে 91, 92 থেকে 23, 24 থেকে 39, 40 থেকে 55। এটা বলছিলাম গুরুত্বপূর্ণ আমাদের, যে 92 থেকে 223 পর্যন্ত, কারণ এটা আমরা বাসা বাড়িতে ব্যবহার করতেছি। এটা হ্যাঁ, প্রথম 3 বিটে মানে 110, এটা বাসা বাড়িতে আমরা যেহেতু ব্যবহার করি, এই জন্য এটা মনে রাখবো আমরা বেশি, ক্লাস সিটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এখন আসো প্রথমে যে তোমাকে একটা কথা বলছিলাম যে প্রথম অংশটা নেটওয়ার্ক আইডি, প্রথম অংশটা নেটওয়ার্ক আইডি, পরের অংশটা হোস্ট আইডি। ওই যে এখন আসে জিনিসটা কি, তাহলে আমাদের এখানে একটা আইপি অ্যাড্রেসের আমাদের এখানে কি 4টা অংশ থাকবে, 4টা অংশ থাকে, প্রত্যেকটা প্রত্যেকটা হলো 8 বিট। তাহলে 4টা মিলে কত বিট হয়? 32 বিট হয়। ক্লাস এতে শুধুমাত্র প্রথমটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি, আর পরের 3টা হোস্ট আইডি। এখন অনেকের মাথায় ঢুকতেছে না যে নেটওয়ার্ক আইডি হোস্ট আইডি মানে কি। এটা মানুষের অ্যাড্রেস। কেমন অ্যাড্রেস? ধরলাম তোমার বাসা হলো ধানমন্ডিতে। ধানমন্ডি কোথায়? দক্ষিণ হাওয়াতে। এখন দক্ষিণ হাওয়াতে এই বিল্ডিংয়ে তো আরও এই ফ্ল্যাট, এখানে আরও অনেকগুলো ফ্ল্যাট আছে, এখানে ধরলাম 16টা ফ্ল্যাট আছে। তাহলে দক্ষিণ হাওয়া হলো তোমার নেটওয়ার্ক আইডি, দক্ষিণ হাওয়াটা হচ্ছে তোমার নেটওয়ার্ক আইডি। বাকি যে আইডিগুলা, সেগুলা দিয়ে তুমি কত ফ্লোরে অবস্থিত, সেই ফ্লোরের মধ্যে তুমি কি সামনের ফ্ল্যাট নাকি পিছনের ফ্ল্যাট, সামনের ফ্ল্যাট যদি হয়ে থাকে সেই ফ্ল্যাটের কত নাম্বার রুমে তুমি আসো। তাইলে আমাদের একটা নেটওয়ার্কের মধ্যে যতগুলো ডিভাইস আছে, সেখানের মধ্যে শুধু প্রথম অংশ দিয়ে বুঝবো এটা কোন নেটওয়ার্কে আছে। এগুলো হোস্টের জন্য, ডিভাইসের জন্য এগুলো। ওকে, তাহলে প্রথম 8 বিট, প্রথম 8 বিট নেটওয়ার্ক, আর পরের 8 8 8 24 বিট এটা হোস্ট আইডি। আসো ক্লাস বিতে প্রথম 16টা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি, আর পরের 16টা হলো হোস্ট আইডি। আসো ক্লাস সিতে, তাহলে ক্লাস সিতে প্রথম 3টাই আমাদের নেটওয়ার্ক, তার মানে প্রথম 24 বিট হলো নেটওয়ার্ক আইডি, প্রথম 24 বিট নেটওয়ার্ক আইডি, আর লাস্ট ওয়ান হোস্ট আইডি। কি বুঝাইছে সেটা আমরা আসতেছি। ক্লাস ডি এটা নর্মালি আমাদের ইউজের জন্য না, এগুলো হচ্ছে যে আমাদের রিজার্ভ। এটা বিশেষ ধরনের ক্লাস, যাকে বলে মাল্টিকাস্ট নেটওয়ার্ক। মাল্টিকাস্ট নেটওয়ার্ক মানে হচ্ছে আমাদের হোস্ট নেটওয়ার্কের যত রাউটার আছে, এটা এটা আমাদের আইএসপি ব্যবহার করতেছে। সে কি করতেছে? সে তার সকল রাউটার খুঁজে পেতে এটা সে ব্যবহার করবে, এটা বলে মাল্টিকাস্ট নেটওয়ার্ক। হ্যাঁ, আর ক্লাস ই এটাও রিজার্ভ, এটাও বৈজ্ঞানিক কাজে, গবেষণা কাজে ব্যবহার করা হয়। তাহলে এটা আমরা ব্যবহার করতেছি না, এটা আমরা ব্যবহার করতেছি না। তাহলে বাসা বাড়িতে আমরা নর্মাল ব্যবহার করতেছি কোনটা? এই ক্লাস এ বি সি, এই 3টার যে কোনো একটা ব্যবহার করতেছি। এখন আমরা এই মুহূর্তে কোনটা ব্যবহার করতেছি সেটা আমরা বুঝবো কিভাবে, সেই জিনিসটা আমরা এখন ব্যাখ্যা করবো একটু। আসো দেখো ক্লাস এতে হোস্ট বিট কয়টা? এখানের মধ্যে আমাদের হোস্ট বিট হলো আমাদের 24টা, হোস্ট বিট হলো আমাদের 24টা। দেখো যে হোস্ট বিট 24টা এখানের মধ্যে, এই যে এই 8টা 8টা 8টা, তাহলে এই যে 24টা হোস্ট বিট। তাহলে নেটওয়ার্ক তো ফিক্সড, নেটওয়ার্ক আইডি ফিক্সড। এই হোস্ট আইডি চেঞ্জ করে 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 হোস্ট আইডি চেঞ্জ করে করে আমরা কতটা ডিভাইস এখানে কানেকশন দিতে পারবো। যেহেতু এখানে হোস্ট আইডি হলো 24টা, তোমরা যদি নর্মালি যদি বিন্যাস সমাবেশের অঙ্ক যদি করে থাকো, বিন্যাসের অঙ্ক যদি করে থাকো, তাহলে দেখবা আমি এখানের মধ্যে এই যে 24টা বিটের ধরো 4টা বিট যদি হয় আমাদের, ধরো 4টা বিট, হ্যাঁ, এই 1 2 3 4, প্রতি বিটে আমি 0 অথবা 1, প্রতি বিটে 0 অথবা 1, প্রতি বিটে 0 অথবা 1, প্রতি বিটে 0 অথবা 1 দিতে পারবো। তাহলে এই জায়গাটা ফিল আপ করতে পারবো আমরা দুটো উপায়ে, এটা দুটো উপায়, এটা দুটো উপায়ে, এটা দুটো উপায়ে। তার টোটাল এই 4টা স্থান ফিল আপ করা যাবে কত উপায়ে? 2 টু দি পাওয়ার 4 উপায়ে, তাই না? যারা বুঝো নাই, তুমি ওই যে তোমার বিন্যাসের অঙ্ক বোঝার জন্য তুমি অলওয়েজ ব্রিফ কেসের লাইসেন্স সিস্টেম দেখবা। দেখো ব্রিফ কেসের লাইসেন্সের মধ্যে প্রথম ঘরটা 0 থেকে 9 পর্যন্ত যে কাগজে ফিল আপ করতে পারবা, পরের ঘরটা 0 থেকে 9 পর্যন্ত যে কাগজে ফিল আপ করতে পারবা।
থার্ড ঘরটাও 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ঘর দিয়ে ফিল আপ করতে পারবা। তার মানে তুমি ব্রিফকেসে লাইসেন্সের মধ্যে প্রথম ডিজিটটা হবে তোমার 000, লাস্ট ওয়ান হবে 999। তার টোটাল কয়টা ইউজ করছো তুমি? 000 থেকে 999 পর্যন্ত টোটাল কয়টা বিন্যাস হয়েছে? 1000টা বিন্যাস হয়েছে না? টোটাল 1000টা বিন্যাস। এটা অঙ্ক করি কেমন বের করি? প্রথম ঘর 10 উপায়ে ফিল আপ করা যাবে, পরের ঘর 10 উপায়ে ফিল আপ করা যাবে, তারপরের ঘরও 10 উপায়ে ফিল আপ করা যাবে, সবগুলো ঘর একত্রে 10 to the power 3 উপায়ে ফিল আপ করা যাবে, মানে 1000 উপায়ে ফিল আপ করা যাবে। বুঝতে পারছো না এবার বিন্যাস? তাহলে এটা আসলে বিন্যাস করে আমরা এই 24 বিট আমরা ফিল আপ করতে পারবো 2 to the power 24 ওয়েতে। তাহলে তুমি ভাই -2 কেন লিখছে? প্রথমটা নেটওয়ার্কের জন্য রিজার্ভ করে রাখবো, লাস্ট ওয়ানটা ব্রডকাস্টিং এর জন্য আমরা প্রিজার্ভ করে রাখবো, সেই জায়গার মধ্যে আমরা আসবো। তাইলে তুমি টোটাল এই যে ক্লাস এ আইপি সিস্টেম, এই ক্লাস 1 সিস্টেম ব্যবহার করিয়া তুমি টোটাল কয়টা এখানের মধ্যে? 1 2 3 4 5 6 7 8, তুমি এখানের মধ্যে প্রায় 16 মিলিয়ন, মানে 1,67,77,214টা ডিভাইস কানেকশন দিতে পারবা। তার মানে এইটা হলো দেশের মূল ইন্টারনেট কাঠামো। এটা হলো দেশের মূল আইএসপি গুলো, এটা বিশাল বড় প্রতিষ্ঠান বা আইএসপি গুলা, তো গ্রামীণ ফোন বা এরা এটা ব্যবহার করতে পারবে। হ্যাঁ, বড় প্রতিষ্ঠান যারা আছে মূল ইন্টারনেট কাঠামো, কারণ 1,67,00,000 মতো ডিভাইস এখানে কানেকশন দেওয়া যাবে। যে ক্লাস বি সিস্টেমে কয়টা দেওয়া যাবে? ক্লাস বিতে আমাদের ডিভাইসের জন্য কয়টা আইডি? হোস্টের জন্য একটা, দুইটা, 16 বিট আছে হোস্টের জন্য। তাহলে যেহেতু 16 বিট আছে হোস্টের জন্য, তাহলে 2 to the power 16 -2, এই 2 কেন ধরতেছি না সেটা আমরা আসতেছি সেখানের মধ্যে। 65,534টা ডিভাইস কানেকশন দেওয়া যাবে। তাহলে বড় বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, বড় কর্পোরেট অফিস, হ্যাঁ, 65,000 মতো ডিভাইস কানেকশন দেওয়া যাবে এই আইপি সিস্টেমে। হ্যাঁ, ক্লাস সি, এখানে আমাদের ডিভাইসের জন্য কয়টা বিট আছে? ডিভাইসের জন্য কয়টা বিট? মাত্র 8টা বিট। যেহেতু 8টা বিট, তাহলে 2 to the power 8 -2, তার মানে 254টা। তো 256 -2, 254টা ডিভাইস দেওয়া যাবে। তাহলে আমাদের বাসা বাড়ি, ছোট অফিস, সাইবার ক্যাফে, এখানে আমরা এই ক্লাস সি সিস্টেম ব্যবহার করতেছি। তুমি যখন দেখবা যে 192 দিয়ে শুরু হয়েছে, বুঝবা এটা ক্লাস সি। কারণ ক্লাস সি কি 192 দিয়ে শুরু কত? 192 আগে গেলে সেটা ক্লাস বি হয়ে যাবে। তাহলে আমাদের বাসা বাড়িতে যে সিস্টেম ব্যবহার করি আমরা, যেটা 192 দিয়ে যেটা শুরু হয়, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্লাস সি। কারণ এই সিস্টেম আমরা 254টার মধ্যে ডিভাইস কানেকশন আমরা দিতে পারি। আসো, আইপি অ্যাড্রেসের মধ্যে আমরা প্রথম অ্যাড্রেসটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের জন্য আমরা প্রিজার্ভ করে রাখছি, শেষটা ব্রডকাস্টের জন্য প্রিজার্ভ করে রাখছি। ওইটা কোনো ডিভাইসকে দেওয়া যাবে না। হ্যাঁ, আসো আমরা এখানের মধ্যে পরীক্ষার জন্য একটু টিকে জিনিসপত্র দেখো। আইপি অ্যাড্রেসে ডেসিমালে তোমরা দেখছো 0 থেকে 255 পর্যন্ত ডিজিট আছে। হ্যাঁ, এর বাইরে কোনো ডিজিট নাই। তাহলে যদি বলে নিচের কোন আইপি অ্যাড্রেসটা বৈধ নয়, তাহলে একটা দেখলা তুমি 240, 125, 3, 279। যখন তুমি 279 দেখছো, তুমি জানো যে 0 থেকে 255 পর্যন্ত যে কোনো সংখ্যা পসিবল। 0 থেকে 255 পর্যন্ত যে কোনো আইপি অ্যাড্রেস পসিবল, যে 240.130.125.2, হ্যাঁ, 0 থেকে 255 পর্যন্ত যে কোনো ডিজিট পসিবল। কিন্তু 255 পর কোনো ডিজিট পসিবল না, কারণ এই সিস্টেমে 255 উপরে কোনো কিছু নাই, ম্যাক্সিমাম 255। তাহলে 256 উপরে বা এই সংখ্যার যদি যাই, আমাদের যদি 256 যদি যাই, 257, 258, হ্যাঁ, 240, 280, এরকম কোনো সংখ্যা যদি হয়, বুঝতে হবে আইপি অ্যাড্রেস আসলে বৈধ না, এরকম কোনো কিছুর অস্তিত্ব নাই। তাহলে 255 পর্যন্ত যদি থাকে তোমার এখানে রেঞ্জটা, তাহলে বুঝবা এটা তোমার হচ্ছে যে বৈধ অ্যাড্রেস। ওকে, আমি একটা প্রশ্ন দিয়ে ফেলি এখানের মধ্যে। তোমাকে বললো যে নিচে কোন আইপি অ্যাড্রেসটা বৈধ নয়। হ্যাঁ, আমি কয়েকটা অ্যাড্রেস লিখি। এটা হচ্ছে এ সি, এখানে কোনটা বৈধ নয়? কোনটা বৈধ নয়? তোমরা যদি কথাবার্তা না বলো, আমার স্লাইডের বাইরে যদি কোনো কথা না বলো, তাহলে আমি স্ট্যাট অন করবো। স্লাইডের বাইরে কোনো কথা বলা যাবে না, সাজেশনও যাওয়া যাবে না, কিছুই বলা যাবে না। যদি স্লাইডের বাইরে কোনো কথা না বলো, তাহলে ইয়ে করো, চ্যাট অন করলাম, যে আনসার দাও। স্লাইডের বাইরে কোনো কথা বলতে পারবে না। কোনটা বৈধ নয়? তাহলে এটা বৈধ নয়, কারণ এখানের মধ্যে 255 ক্রস করে দিয়েছে, 280, এটা তো হওয়া সম্ভব না, 279, এগুলো সম্ভব না, এগুলা, হ্যাঁ, এগুলো সম্ভব, এগুলা সম্ভব। হ্যাঁ, আসো দেখো একটা আমরা অ্যানালাইজ করি এখন যা শিখলাম। একটা ক্লাস সি একটা আইপি অ্যাড্রেস দিল, হ্যাঁ, 192 দিয়ে শুরু, বুঝলেই বুঝবা যে এটা ক্লাস সি। হ্যাঁ, কারণ এটা শুরুতে 192 দিয়েছে, তাই না? এটা শুরু কত? এটা 192 দিয়া, এই যে আমরা এই 4টা মনে রাখবা, এই যে আমরা এটা মনে রাখবো। হ্যাঁ, তাহলে এটা 192 দিয়া শুরু হয়েছে। ওকে, 192 দিয়ে শুরু এটা। তাহলে শুরুটা যদি মনে রাখি আমরা, তাহলে আমরা বুঝতে পারবো এটা কোন ক্লাসে পড়ছে, শুরুটা দিয়ে বোঝা যায়। তাহলে 192 দিয়ে যতগুলো শুরু হয়েছে, বুঝবো যে এগুলো সবগুলো হচ্ছে আমাদের ক্লাস সি। এই ক্লাস সির মধ্যে আমরা বলছিলাম প্রথম 3টা নেটওয়ার্ক আইডি। এই প্রথম 3টা হলো নেটওয়ার্ক আইডি, এটা নেটওয়ার্ক আইডি। হ্যাঁ,
আর লাস্ট ওয়ান হলো হোস্ট আইডি। তাহলে দেখো, তুমি বাসায় তুমি কারো কাছ থেকে তুমি নেট নিছো, ধরো সাদিয়া ইন্টারনেট, কোম্পানির নাম হলো সাদিয়া ইন্টারনেট। এখন সাদিয়া ইন্টারনেটের তুমি একটা রাউটার ইউজ, রাউটার নাম হলো নাদিয়া রাউটার, হ্যাঁ, বাজার সেরা রাউটার নাদিয়া রাউটার। তো ওই রাউটার তোমাকে এখানে অ্যাসাইন করতেছে সাদিয়া কোম্পানি, ওর নেটওয়ার্ক, এইটা হলো ওর নেটওয়ার্ক, নেটওয়ার্ক আইডি, এটা ওর নেটওয়ার্ক আইডি, হ্যাঁ। তাইলে 192, মানে তোমাকে যে নেটওয়ার্ক দিয়ে গেছে আর কি, তোমাকে তোমার বাসায় নেটওয়ার্ক দিয়ে গেছে না, হ্যাঁ, ধরো তোমার বাসায় একটা, তোমার একটা নেটওয়ার্ক স্থাপন করে দিয়ে দিয়ে তোমার বাসা, ওইটা তোমার নেটওয়ার্ক আইডি, এটা কোম্পানি তোমার দিয়ে গেছে, হ্যাঁ, এটা কোম্পানি তোমার নেটওয়ার্কের জন্য। এখন তোমার মোবাইল, ধরো তোমার মোবাইল হচ্ছে তোমার স্যামসাং ফোন, এটা পাইছে ধরো 2, তোমার একটা আইফোন আছে ওটারে দিছে 3, তোমার একটা বাসায় স্মার্ট টিভি চলতেছে ওটারে দিছে 4, তোমার ল্যাপটপ আছে ওটারে দিছে 5, একটা ট্যাব আছে ওটারে দিছে 6, হ্যাঁ। তোমার পাশের পাশে ওরা তোমার এখানে, ওরা অবৈধভাবে তোমার ওয়াইফাই ইউজ করতেছে, তোমার না জানে, ওরা পাসওয়ার্ড হ্যাক করে ফেলছে, ওরা আইপি হলো 7। তাহলে এখন তোমার বাসায় কয়টা ডিভাইস ব্যবহার করতেছে, কোম্পানি কেমনে বের করে, কোম্পানি দেখে, এটা লেখে, কোম্পানি দেখে এটা লেখে যে এটা দিয়ে শুরু, এখানে কয়টা ডিভাইস কানেক্টেড, কোম্পানি বুঝতে পারে যে এখানে মধ্যে টোটাল কয়টা ডিভাইস এখানে কানেক্টেড। লাস্ট ওয়ান যেটা, সেটা হলো হোস্ট আইডি নাম্বার। তুমি যতগুলো ডিভাইস দিবা এখানে, তাহলে কয়টা ডিভাইস কানেকশন দেওয়া যাবে ম্যাক্সিমাম বলো। তুমি বাসার মধ্যে যে ওয়াইফাই নিছো, তুমি কয়টা ডিভাইস কানেকশন দিতে পারবা একটা রাউটার দিয়ে? 254টা দিতে পারবা, 5টা নিয়ে 254টা দিতে পারবা, 254টা তুমি দিতে পারবা, ওকে। তো 254টা যদি কানেকশন দিয়ে দাও, তো সেক্ষেত্রে সমস্যা হলো আমার বন্ধু মেরাজের মতো হয়ে যাবে তোমার, যে তুমি একটা গান প্লে করবা, গান প্লে করার পর নামাজ পড়তে যাবা, নামাজ পড়ে এসে তারপর গানটা প্লে হবে, ততক্ষণে মানে স্পিডটা এত কমে যাবে, যেহেতু সবার মধ্যে ইয়ে হবে, হ্যাঁ। ডক্টর মায়া বুঝো নাই এইখানে, দেখো অ্যাড্রেস হলো 192.168.15। একটা কাজ করো, প্রত্যেকে তোমাদের আইপি বের করে একটু লেখো তো কমেন্টে, তোমার আইপি গুগলে সার্চ দাও, মাই আইপি লেখা, মাই আইপি সেটিং এর থেকে তোমাদের প্রত্যেকে তোমার আইপিটা কমেন্টে লেখো। তুমি যে ফোন দিয়ে আমার সাথে কানেক্টেড, তোমার নিজের আইপিটা লেখো, গুগলে লেখো যে মাই আইপি, মাই আইপি লিখলে না, হ্যাকও যাবে না, হ্যাকও যাবে না। তুমি গুগলে লেখো না মাই আইপি লেখা, ওখানে ঢুকে তোমার আইপিটা এখন কমেন্টে লেখো, গুগলে লেখো মাই আইপি, মাই আইপি, মাই আইপি লিখে সার্চ দাও, ওই যে ওই রিয়েল নাইমুল লেখছে অ্যাড্রেস, প্রত্যেক নিজের আইপি লেখো 192.168.102। তাহলে দেখো 192.168.102, হ্যাঁ। তাহলে দেখো যেগুলো 192 দিয়ে শুরু হয়েছে এগুলো সবগুলো টাইপ সি, এগুলো সবগুলো কি আমাদের ক্লাস সি, এগুলো ক্লাস সি সবগুলো, হ্যাঁ। বড় শহরে যারা থাকে দেখো, যারা বড় শহরে থাকে, যারা শহরে, ওরা কিন্তু ওরা আরেকটা আইপি দিয়ে এখানে আমাদেরকে দিছে কিন্তু, কারণ ওগুলো হচ্ছে তোমার, দেখো কেউ কেউ এখানে ক্লাস বিও দিছে না, এখানে অনেকে ক্লাস এ অনেকে দিছে এখানের মধ্যে, হ্যাঁ। তাহলে ফোন কোম্পানি দিয়ে যারা জয়েন করছে ওরা অনেক ক্লাস এও দিছে অনেকে, ওকে। 127 পর্যন্ত যেগুলো সেগুলো ক্লাস এ, 127 পর্যন্ত যেগুলো ক্লাস এ, বিশেষ করে যারা ফোন নেট ইউজ করতেছে, হ্যাঁ। তারপর ক্লাস ভিও অ্যাড্রেস এখানে আসছে, এখানে ক্লাস বি অ্যাড্রেসও আসছে, একজন একটা ফোন নাম্বার দিয়ে, তোমার ফোন নাম্বার দিছো কেন, মিস কল দেওয়ার জন্য। আবার ক্লাস সিও দিছে অনেকে, যারা বাসা বাড়িতে ওয়াইফাই ইউজ করছে ওরা ক্লাস সি অ্যাড্রেসও দিছে, হ্যাঁ। তাহলে আমাদের এখানে ভিন্ন ভিন্ন অ্যাড্রেস আমরা পাইছি, হ্যাঁ। 103 দিয়ে যেগুলো শুরু সেগুলো ক্লাস এ, তুমি মনে মোবাইল 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 ইন্টারনেট ইউজ করতেছো, তাই না, ওকে। 202 যেগুলো সেগুলো আমরা ক্লাস সি। তাহলে দেখো খেয়াল করো, ওকে আর আর লিখতে হবে না, ঠিক আছে, আর লিখতে হবে না, ওকে আর লেখা লাগবে না। তাহলে দেখো যে আমাদের 192.168.102 দিচ্ছে, এই তিনটা তার নেটওয়ার্কের আইডি, এই তিনটা তার নেটওয়ার্কের আইডি, নেটওয়ার্কের নাম এটা, এটা নেটওয়ার্ক, কোন নেট ব্যবহার করতেছে সে। লাস্টের সংখ্যাটা হচ্ছে হোস্ট আইডি, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ, এরকম করে হোস্ট আইডি, কত নাম্বার তোমার ডিভাইস। ধরো আমাদের হচ্ছে যে প্রথমে একটা কম্পিউটার অ্যাড হয়েছে, তারপর একটা মোবাইল, তারপরে একটা তোমার হচ্ছে যে ট্যাবলেট, তারপরে একটা স্মার্টফোন, হ্যাঁ। তাহলে মোবাইলটা আইপি হলো 192.168.1.1, 192.168.1.2, তারপরে তোমার ল্যাপটপের জন্য 192.168.1.4, টিভির জন্য 192.168.1.5। তোমার বাসার মধ্যে যতজনের তোমরা সেম ওয়াইফাই ইউজ করতে দেখবে প্রত্যেকের এখানের মধ্যে প্রথম তিনটা মিল আছে। ডিভাইসের সংখ্যা না, ডিভাইসের সংখ্যা না, ডিভাইসের নম্বর, নির্দিষ্ট ডিভাইসের নম্বর এটা, একজন 1 নাম্বার, একজন 2, একজন 4, একজন 5, একজন 6। তোমার কাছে 10টা ডিভাইস থাকলে 10 জনের আলাদা আলাদা নাম্বার আছে, লাস্ট ডিজিটটা, তাহলে বলে শুধু লাস্ট ডিজিটটা চেঞ্জ থাকবে। দেখবা তোমার বাসায় যদি সেম ওয়াইফাই তোমরা থাকো, শুধু লাস্ট ডিজিটটা দেখবে প্রত্যেকে চেঞ্জ, প্রথম তিনটা দেখবে সেম, ওকে। তাহলে আমাদের প্রথম তিনটা হলো নেটওয়ার্কের নাম, আর লাস্ট ওয়ানটা হচ্ছে হোস্টারিক টাইপ সি সিস্টেমে। আর টাইপ এতে আমাদের, টাইপ এতে আমাদের, টাইপ এতে কি ছিল আমাদের, টাইপ এতে শুধুমাত্র প্রথম 8টা বিট হলো নেটওয়ার্ক, আর পরের 24টা হলো হোস্ট, ওকে, ঠিক আছে। 192, 192টা নাম্বার, এটা নম্বর। ক্লাসিক সিস্টেমে, তোমার ক্লাসিক সিস্টেমে তুমি 192 থেকে তুমি নাম্বারিং করে শুরু করবা। এখন দেখো এদিকে এদিকে মনোযোগ দাও, আপনার অফিসের নেটওয়ার্কটা ক্লাস সি এর, এটা প্রশ্ন আশা করতে পারে পিএসসির কাছ থেকে। এখন আপনার অফিসের, কারণ এখন পিএসসি যারা আছে বেশি নর্থ আমেরিকা থেকে পিএইচডি করা, আপনার অফিসের নেটওয়ার্কটা ক্লাস সি এর।
এবং এর রেঞ্জ হলো এরকম 192 168 10 192 168 255। হ্যাঁ, এখন এখান থেকে এরকম প্রশ্ন ভাগে ভাগে দিতে পারে। তাহলে দেখো এখানে এই রেঞ্জের মধ্যে দেখো আমাদের এই ডেসিমাল সিস্টেমে আইপি সিস্টেমে ডেসিমাল নাম্বার সর্বোচ্চ কত ব্যবহার করতে পারি? সর্বোচ্চ কত ব্যবহার করতে পারি? 255 পর্যন্ত ব্যবহার করতে পারি, তাই না? তাহলে দেখো লাস্ট ওয়ান যেটা হোস্ট আইডি, লাস্ট ওয়ান যেটা এটা শুরু হবে শূন্য থেকে আর ম্যাক্সিমাম কত 255, রাইট? এই প্রথম যে শূন্যটা এটা হলো প্রথম অ্যাড্রেস, এটা প্রথম অ্যাড্রেস, তাই না? এটা হলো প্রথম অ্যাড্রেস সিস্টেমে। তাহলে সেকেন্ড অ্যাড্রেস কোনটা? 192 168 11। পরটা কোনটা? 192 168 12। হ্যাঁ, 168 13 14 15 16 17। হ্যাঁ, এরকম হতে থাকবে না? ওকে, তাহলে এই অফিস নেটওয়ার্কে লাস্ট অ্যাড্রেসটা কত? 255। এই শেষ অ্যাড্রেসটাও কোনো ডিভাইসে দেওয়া যাবে না, এটা শেষ অ্যাড্রেস, এটা হলো ব্রডকাস্ট অ্যাড্রেস। এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস মানে হচ্ছে নেটওয়ার্ক প্রত্যেকটা ডিভাইসের সাথে যোগাযোগ করার জন্য ব্যবহার করবে, প্রত্যেকটা ডিভাইসের সাথে যোগাযোগ করার জন্য এটা নেটওয়ার্ক ব্যবহার করবে। আর এটা হচ্ছে ব্রডকাস্ট মানে কি? আমরা যখন মাইকে যখন কথা বলি, একটা মাইকে চিল্লানি দিলেই সবাই এটা শুনে। হ্যাঁ, তা ব্রডকাস্ট মানে আমাদের নেটওয়ার্ক চিল্লানি দিলে সবাই শুনবে। তাহলে এটা ব্রডকাস্টের জন্য আমরা প্রেজার্ভ করে রাখছি। আর প্রথম অ্যাড্রেসটা নেটওয়ার্ক ব্যবহার করবে, কারণ নেটওয়ার্ক নিজে যদি কোনো অ্যাড্রেস না থাকে তাহলে ওর লোক যোগাযোগ কেমন করবো? ওর নিজেরও তো একটা অ্যাড্রেস লাগবে, ওর নিজের অ্যাড্রেস লাগবে। তাহলে এটা নেটওয়ার্ক আইডি। আর 192 168 11 থেকে শুরু করে 254 পর্যন্ত প্রত্যেকটা তুমি বিভিন্ন তোমার মোবাইল কম্পিউটার প্রিন্টার বিভিন্ন জনের সাথে তুমি দিতে পারবা। তাহলে তুমি যখন নতুন একটা প্রিন্টার আনতেছো, ওই প্রিন্টার যখন তুমি সেট আপ করতেছো, তুমি কি করতেছো? এখানের মধ্যে একটা আইপি অ্যাড্রেস বসাই দিচ্ছ, বসাই দিয়ে এই নেটওয়ার্কের সাথে কানেকশন দিয়ে দিচ্ছ। ওয়াইফাই কোম্পানি এসে কি করতেছো? তোমার ফোন তোমার রাউটারটা বাইর করে সে আসলে তোমাকে কি বসায় দেয়? একটা আইপি অ্যাড্রেস বসাই দিয়ে যায়। তাহলে যখন তুমি একটা ইন্টারনেট কানেকশন নিচ্ছ কোনো একটা কোম্পানি থেকে, আইএসপি থেকে, সে বাসায় এসে কি করে? বাসায় এসে কিছু সেটিং মেটিং কিছু করে আইডি পাসওয়ার্ড দিয়ে দেয় তোমাকে। এই আইডি পাসওয়ার্ডের মাধ্যমে তুমি আসলে অটোমেটিক তার থেকে আইপি কিনে নিচ্ছ, আসলে তার থেকে প্রেজেন্ট অ্যাড্রেস কিনে নিচ্ছ, গাড়ির পার্কিং কিনে নিচ্ছ, ওকে, জমি কিনে নিচ্ছ, ওটা তোমার অ্যাড্রেস, তোমার ঠিকানা, ওটা ঠিকানাটা তুমি তার থেকে কিনে নিচ্ছ। ওকে, তাহলে এই জন্য আমরা হিসাব নিকাশের সময়, এই জন্য এই হিসাব নিকাশগুলোর সময় আমরা টোটাল আমরা কি এই দুইটা আমরা বিয়োগ করছি। হ্যাঁ, কয়টা যোগ করা যাবে? এই যে এখানে হিসাব আমি রেখে দিয়েছি এখানের মধ্যে। দেখো ক্লাস সিতে তোমার যেহেতু হোস্ট আইডি 8 মানে 8 বিট, হোস্ট বিট 8টা, তাহলে 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 তুমি কি করতেছো? তুমি আইপি পাবা। তারপর দুটো হইলো তুমি ব্যবহার করতে পারবে না, তাহলে সেই দুটো বাদ, আর থাকে 254টা ব্যবহার করা যাবে। ওকে, এখন আসো, একজন বললো ভাই এটা তো ফিক্স না। হ্যাঁ, এটা ফিক্স না, তুমি ফিক্স কিনতে পারো, বেশি টাকা দিতে হবে, এটা রিয়েল আইপি বলে। তাহলে তোমাকে একটা ফিক্স একটা ঠিকানা দিবে, মানে তুমি তুমি ভ্রাম্যমান হয়ে থাকবে, ভাসমান হয়ে থাকবা, তোমাকে যখন যেটা ফাঁকা থাকবে তখন সেটা দিবে। তাহলে আমরা যারা শেয়ার আইপি ইউজ করতেছি আসলে ওই আইপি আরো অনেকে ইউজ করতে পারতেছে। হ্যাঁ, ওই আইপি বলতে মানে ওর আন্ডারে আরো অনেকেই তোমার হচ্ছে যে ওই আইপিগুলো চেঞ্জ হতে থাকে। তোমার ধরো তুমি এখন এটা ফাঁকা আছে, এটা তোমার দিছে, আবার এটা ফাঁকা, ওটা তোমার দিছে, রিয়েল আইপি হলে তোমাকে একটা ফিক্সড একটা আইপি দিয়ে দিবে। ওকে, আসো এখন এই আইপি অ্যাড্রেস আমরা এগুলো তোমার হচ্ছে যে শনাক্ত কেমনে করবো? এইটা তো তোমার হচ্ছে যে আমরা এগুলো মুখস্থ করা তো আমাদের জন্য ঝামেলা। তাহলে আমরা এই যে ঝামেলার জন্য এই নাম্বারটা আমরা মুখস্থ করতে পারবো না। তো বিজ্ঞানে চিন্তা করলো এটা এরকম নাম্বার না রেখে আমরা কোনো নামে ডাকি, নামে ডাকলে আমাদের জন্য এরকম সুবিধা। ওই নামটাকে বলো ডোমেইন নেম, নামটাকে বলো হয় ডোমেইন নেম। তাহলে আমাদের ডিএনএস প্রোটোকল ডোমেইন নেম সার্ভার সে মূলত ওই ডোমেইন নেমটাকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে ফেলে। তাহলে তোমরা পিটিওর ওয়েবসাইটে তোমরা যে ঢুকলা, এই যে তোমরা যে পিটিওর ওয়েবসাইটে যে ঢুকলা তোমরা, তাহলে কি লিখছো? তুমি গুগলে লিখছো, তুমি লিখছো যে p2a.me লিখছো, তাই না? অথবা p2a.academy লিখছো, p2a.academy লিখছো। হ্যাঁ, আবার কেগুলো লিখছো www p2a.academy, এও কেগুলো লিখছো। যেমন লিখছো না কেন, তুমি আমাদের পিটিও ওয়েবসাইটে চলে আসছো। আমরা এটা এখন এটা রিডাইরেক্ট করে লিখছিলাম, এটা আমাদের তোমার ওই যে স্পেশাল বিসিএসের সময় তখন এই আমাদেরকে শত্রুতা করে জানি কে জানি আমাদের ওয়েবসাইটে ঝামেলা করছিল তখন। তো পরে আমরা তখন ইনস্ট্যান্ট আমরা কি করব, তো পরে আমরা কি করছি এই নতুন একটা আমরা অ্যাড্রেস নিচ্ছি, পরে ওইটা রিডাইরেক্ট করে রাখছি। হ্যাঁ, তো এখন পর্যন্ত এখানে আমরা ফিরে যাই নাই, ফিরে যাবো, এখানে নতুন কাজ চলতেছে। আচ্ছা, তাহলে দেখো এই যে পিটিও একাডেমি, তুমি তাহলেই দেখো আমাদের মেইন যে ডোমেনটা p2a.academy আমাদের। হ্যাঁ, তোমরা এখন এটাতে ঢুকলে ওই যে আমরা একটা ইয়ে দিয়ে ওই সাইনবোর্ড লাগা রাখছি যে এই বাসা স্থানান্তর হয়েছে, এখানে যদি কেউ আসে ওই ঠিকানা যাইতে বলবেন, তো তোমাকে তখন সে আমাদের পিটুমিতে নিয়ে আসে। ওকে, আসো এখন এখানের মধ্যে দেখো আমাদের
আর আর কেগুলো লিখছো, এটা লিখছো, কেগুলো লিখছো, ডব্লিউ দিছো, দেখো এই দিছো এইখানে আমাদের। তাহলে এই ডোমেনটা দেখো আমাদের, আমি শুধু এই প্রথমে এটা ব্যাখ্যা করি। আমরা তো পিটিও ডট একাডেমি এই ডোমেনটা কিনছি, আমরা পিটিও ডট একাডেমি এই ডোমেনটা আমরা কিনে নিছি। এইখানে এই যে ডট একাডেমি এটাকে বলা হয় টপ লেভেল ডোমেন, ডোমেনের নেচারটা বোঝা যায়। এই যে ডট মি এটা টপ লেভেল ডোমেন, ডট কম, ডট কম মানে কমার্শিয়াল, হ্যাঁ, ডট ওআরজি, ডট ওআরজি মানে অর্গানাইজেশন, হ্যাঁ, ডট ওআরজি। তাহলে এগুলোকে বলা হয় টপ লেভেল ডোমেন, লাস্ট যে অংশটা এটা হলো টপ লেভেল ডোমেন। আর এই যে পি টু এ এটা হচ্ছে, এইটা হলো আমাদের, এটা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেন, এটা হচ্ছে কি সেকেন্ড লেভেল ডোমেন। তাহলে তুমি যখন লিখতেছো দারাজ ডট কম, তুমি যখন লিখতেছো যে দারাজ ডট কম, এই কম হচ্ছে কমার্শিয়াল, এটা হলো টপ লেভেল ডোমেন, দারাজ হচ্ছে তার সেকেন্ড লেভেল ডোমেন। তাহলে তুমি বলবা যে ভাই শুরুতে যে একটা লিখছে ডব্লিউ ডব্লিউ ডব্লিউ, এইটা কি, এটা বলা হয় সাবডোমেন, এটা বলা হয় সাবডোমেন। তাইলে আমরা পিডিও একাডেমিতে আমরা, তাহলে আমরা নিজেরা অফিসে ব্যবহার করার জন্য আমরা এরকম সাবডোমেন ইউজ করি না। তাহলে দেখো, তাহলে ধরো আমরা আমাদের আমাদের অ্যাডমিন প্যানেল, তাহলে অ্যাডমিন প্যানেল এরকম ডোমেন ইউজ করবে যে তোমার হচ্ছে যে সে ইউজ করবে অ্যাডমিন ডট পিটুএ ডট একাডেমি, হ্যাঁ, এরকম একটা ডোমেন ইউজ করতে পারে সে, হ্যাঁ। ধরো আমাদের তাহলে এইটাকে আমরা বিভিন্নভাবে আমরা এখানে সাবডোমেন বানাতে পারবো। এখানে ধরো আমি এখানে মধ্যে আমার নামে সাবডোমেন বানালাম যে আরএফিন ডট পিটিও ডট একাডেমি, হ্যাঁ, এগুলো সব সাবডোমেন, এগুলো সবগুলো মানে ওই ডোমেনের আন্ডারে। এই যে সামনে যে ডব্লিউ ডব্লিউ বসাই, এটাও একটা সাবডোমেন, এটাও একটা কি সাবডোমেন। অরিজিনালটা হলো পিটিও ডট একাডেমি, এটা রুট ডোমেন, এটা রুট আমার, হ্যাঁ। তাহলে আমরা যখন সাবডোমেন ক্রিয়েট করে রাখতেছি এখানের মধ্যে, তাহলে যেখানে ডোমেন নিতেছি সেখানে আমি একটা আমার মতো করে সাবডোমেন আমি ক্রিয়েট করতে পারি। এই সাবডোমেনে কেউ আসলে তাহলে সে কোথায় যাবে, হ্যাঁ, ইউজুয়ালি আমরা এই যে পিটিও ডট একাডেমি আর ডব্লিউ 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 ডট পিটিও ডট একাডেমি, কারণ আমরা জানি না তো কে কি ক্লিক করবে, কেউ ডব্লিউ বসাতে পারে, কেউ না বসাতে পারে, এই জন্য আমরা আগে থেকে আমরা এটাকে সাবডোমেন আমরা ক্রিয়েট করে রাখছি। নাহলে পরে দেখা গেলো কেউ ডব্লিউ ডব্লিউ ক্লিক করবে, কেউ করবে না। ওকে, তাহলে আমার নামে শুরুর যে অংশটুকু একদম শুরুর যে ডটটা, এইটা হলো সাবডোমেন, এইটা হলো সাবডোমেন এটা, হ্যাঁ। আর যেটা আমার পরিচিতিমূলক ওটা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেন, লাস্ট ওয়ানটা হলো আমাদের টপ লেভেল ডোমেন। ওকে, তাহলে ক্লিয়ার না? সাবডোমেন কিনতে হবে না, সাবডোমেন কিনতে হবে না, সাবডোমেন কিনতে হবে না। তুমি যখন ডোমেন কিনছো তখন ওই ডোমেন আন্ডারে তুমি অসংখ্য সাবডোমেন ক্রিয়েট করতে পারবা। তাহলে ধরো আমাদের একটা ডোমেন হলো p2abd.com, হ্যাঁ, p2abd.com, তাহলে আমরা সাবডোমেন ক্রিয়েট করছি কোর্স ডট p2abd.com, হ্যাঁ, কোর্স ডট p2abd.com। আবার বুক ওয়েবসাইট বানাইছি বুকস ডট p2abd.com এরকম, হ্যাঁ। ওই যে প্রথম রুট ডোমেনটা কিনতে হবে p2b.com, p2b.com এটা আমরা কিনছি রুট ডোমেন, এই যে পিটু একাডেমি আমরা কিনছি। এখন আমরা আমাদের মতো সাবডোমেন এখান থেকে ক্রিয়েট করতে পারবো। এখন এই টপ লেভেল ডোমেন করকম হতে পারে, হ্যাঁ, টপ লেভেল ডোমেন হতে পারে একটা কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন, আর একটা হতে পারে জেনেরিক টপ লেভেল ডোমেন, হ্যাঁ। তাহলে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন কি দেখো লাস্টে ডট বিডি, ডট সিএন, ডট জেপি, ডট আইকে, ধর আমি এখন ইউইতে থাকি, এর টপ লেভেল ডোমেন কি ডট এই, ডট এই। তাহলে ধরো আমার কোম্পানির একটা ডোমেন হতে পারে এরকম যে তোমার হচ্ছে ধরো গ্রিন গ্রাস ডট এই, এইটা হচ্ছে এই ইউ এর জন্য, হ্যাঁ। বা আমার আমি যদি ধরো আমার কোম্পানি যদি বলি ধরো হোম কোড, হ্যাঁ, হোম কোড ধর ডট এই যদি দেই, হ্যাঁ, ধর ডট এই দিলাম, যদি আমাদেরগুলো ডট কম, হোম কোড এই যে ডোমেনটা এটা বোঝাচ্ছে এই ডোমেন এই কোম্পানিটা আসলে ইউইতে অবস্থিত। আমি চাইলে ইউইতে আমি ডট কম ব্যবহার করতে পারবো, ডট এই ব্যবহার করতে পারবো। ডট এই হইলে আমি একটা সুবিধা পাচ্ছি এটা যে মানুষজন ব্যবহার করে দেখবে যে এইটা না, এই কোম্পানিটা আসলে এইটা আরব আমিরাতে অবস্থিত, হ্যাঁ, আমার প্রতি একটা ট্রাস্ট আর বাড়বে যে ঠিক আছে এটা দুবার কোম্পানি, সো এদের থেকে আমি একটা প্রোডাক্ট কিনি। এটা আলাদা কোনো সুবিধা নেই এখানের মধ্যে, হ্যাঁ, এবং পয়সা বেশি খরচ করতে হবে এটার জন্য। তাহলে বাংলাদেশে তোমরা যেগুলো দেখো ডট কম ডট বিডি, হ্যাঁ, তো আমরা কদিন স্টারটেক দেখলাম, তাহলে স্টারটেক ডট কম ডট বিডি, এই যে ডট বিডি যেটা এই ডট বিডি তার মানে বোঝাচ্ছে এটা বাংলাদেশের ডোমেন। ডট ইন এটা ইন্ডিয়ান, ভুটান ডট বিটি, সৌদি আরবিয়া ডট এসএ, ইউনাইটেড স্টেট ডট ইউএস, তোমরা দেখবে cdc.us, হ্যাঁ, ইউএস মানে হচ্ছে এটা আমেরিকার একটা কোম্পানি, এটা আমেরিকাতে অবস্থিত। ওকে, পৃথিবীতে একটা দেশ, ওরা কাকতালীয়ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে, হ্যাঁ, সবই কিনতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে উপকৃত হয়েছে কীভাবে জানো? ওদের জিডিপির কত পার্সেন্ট জানি এখন এআই থেকে আসে। পৃথিবীতে একটা দেশ আছে যাদের টপ লেভেল ডোমেন হলো তোমার এআই। কোন দেশে দেখো তো এআই? তার ফলে তোমরা যত এআই ডোমেন দেখো সব ওই দেশকে পয়সা দিতে হবে, ওর থেকে কিনতে হবে, এটা ওদেরকে দিয়ে দিছে, হ্যাঁ। ডট এআই ডোমেন কোন দেশে দেখো তো, ডট এআই ডোমেন কান্ট্রি, ডোমেন
কান্ট্রি লেখা সার্চ দাও, ডট এআই ডোমেন, এটা হচ্ছে অ্যাঙ্গুইলা, এটা একটা দ্বীপ, ছোট্ট একটা দ্বীপ, হ্যাঁ, অ্যাঙ্গুইলা ছোট্ট একটা দ্বীপ, কিন্তু ছোট্ট একটা দ্বীপ এটা, অ্যাঙ্গুইলা, এটা হচ্ছে ব্রিটিশ ওভারসিজ টেরিটরি ইন দ্য ক্যারিবিয়ানে, ছোট্ট একটা দ্বীপ, কিন্তু ওরা যে তোমার অ্যাঙ্গোলা না, এটা পুরো নাম দেখলাম, কি নাম, ডট এআই ডোমেন, অ্যাঙ্গুইলা লিখলো দাঁড়া, ডট ডোমেন কান্ট্রি, এটা একটা দ্বীপ ছোট্ট, অ্যাঙ্গুলা তো একটা কান্ট্রি, অ্যাঙ্গুইলা, ANGUI অ্যাঙ্গুইলা, হ্যাঁ, ভাইরাল, এই দেশটা। তার মানে আমরা ডট এআই ডোমেন কিনি, আমরা ভাবতেছি এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডোমেন, হ্যাঁ, আসলে ওইটা হলো অ্যাঙ্গুইলা, ওদের জন্য টপ লেভেল ডোমেন, ওদেরকে পাশে দিতে হয়, মানে কাকতালীয় পুরো জিনিসটাই, ওটা পুরা কাকতালীয়, ওদের জিডিপির একটা বড় অংশ এই ডোমেন থেকে আসে, পৃথিবীতে যত মানুষ এআই ডোমেন কিনবে ওরও পাশে দিতে হবে, এটা ওর টপ লেভেল ডোমেন, বুঝতে পারছো? তো পৃথিবীতে যদি এরকম কোনো টেকনোলজি আবিষ্কার হয় যে বিডি টাইপের, হ্যাঁ, ধর বদমাস টেকনোলজি আবিষ্কার হয়েছে, ধর বিডি, প্রত্যেকে বদমাস টেকনোলজি কিনবে, তাহলে ওই প্রত্যেকে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে, হ্যাঁ, বাংলাদেশ তো বদমাস আর কি পারবে, বিডি ডোমেন, হ্যাঁ, ওরা এটা দিয়ে ওদের মানে অবস্থা চেঞ্জ হয়ে গেছে, এখন আসো জেনারিক টপ লেভেল ডোমেন কোনটা, .com, .gov, .mil, হ্যাঁ, তা .com মানে বাণিজ্যিক প্রতিষ্ঠান, কমার্শিয়াল, হ্যাঁ, .com, .gov তার মানে এটা হলো সরকার, হ্যাঁ, .mil মানে এটা মিলিটারি, হ্যাঁ, .edu এটা মানে শিক্ষা প্রতিষ্ঠান, .ac মানে একাডেমি, তাহলে তোমাদের ইউনিভার্সিটি ডোমেনগুলো কি, তোমাদের এই যে cu.ac.bd, তাই না? তা সিটি ইউনিভার্সিটি তার মানে এটা বাংলাদেশি ডোমেন এবং এটা একাডেমিক ডোমেন, ওকে, .net নেটওয়ার্ক, ORG অর্গানাইজেশন, হ্যাঁ, INT ইন্টারন্যাশনাল, এগুলো সবগুলো জেনারিক টপ লেভেল ডোমেন। তাহলে পিটোজন এই যে একাডেমি ইউজ করি, পিটো ডট একাডেমি, এটা টপ লেভেল ডোমেন, এই একাডেমিটা হলো আমাদের জেনারিক টপ লেভেল ডোমেন। তা পিটো ডট মি, এই মিটা হচ্ছে কি, এটা জেনারিক টপ লেভেল ডোমেন, ওকে। তাদের XYZ, হ্যাঁ, এগুলো খুব সস্তা, এই যে XYZ মি এগুলো সস্তা, এগুলো, হ্যাঁ, অর্ক এগুলো একটু দাম আছে, এগুলো একটু এক্সপেন্সিভ। আর এডুএসি কিনতে হলে তোমাকে শিক্ষা প্রতিষ্ঠান সনাতন দেখাইতে হবে, তুমি শিক্ষা প্রতিষ্ঠান যে এডুএসি এগুলো সবাইকে দিবে না, হ্যাঁ, ওকে। .gov সরকারি প্রতিষ্ঠান কিনতে পারবে, .com যে কেউ কিনতে পারবে, .b এগুলো এক্সপেন্সিভ, এই যে তোমার কান্ট্রি লেভেল ডোমেন যেগুলো সেটা এক্সপেন্সিভ, .bd তোমাকে 3,000 টাকা 4,000 টাকা দিতে হবে। এখন আসো বাংলা ডোমেন, বাংলাদেশের প্রথম বাংলা ডোমেন উই.বাংলা, এই যে আমরা তখন বাংলা তো আমরা আসলে ওয়েবসাইট লিখতে পারবো, হ্যাঁ, আমরা বাংলাও লিখতে পারবো আমরা, তো এটার তোমার হচ্ছে কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু এরপরও এটা সামহাও এটা এটা খুব বেশি আগায় না এই প্রজেক্ট। তো প্রথম বাংলা ডোমেন সাইট হলো উই.বাংলা। আসো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যে আমরা যে ইন্টারনেট ইউজ করতেছি, হ্যাঁ, তো এই জিনিসটার আমরা ওয়েবে যখন কোনো তথ্য লেখা, অডিও, ভিডিও, স্থির ছবি, অ্যানিমেশন যা কিছু করতেছি, এইটা যে আমাদেরকে দেখায় তারা বলে ওয়েব পেজ, হ্যাঁ, তারা বলে ওয়েব পেজ। ব্রাউজারের মাধ্যমে দেখি কি ব্রাউজার, এই যে গুগল ক্রোম ব্রাউজার, সাফারি ব্রাউজার, এজ ব্রাউজার, ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার, অপেরা মিনি ব্রাউজার, হ্যাঁ, এটা HTML দ্বারা তৈরি, হ্যাঁ। তো এই www এটার জনক হচ্ছে টিম বার্নার্স-লি, হ্যাঁ। তো এখানে কোন কোন ওয়েব পেজের ফাইল ফরম্যাট কেমন হতে পারে, .html হতে পারে, হ্যাঁ, .js মানে জাভা স্ক্রিপ্ট, হ্যাঁ, .php হতে পারে, .css হতে পারে, এরকম। তাহলে আসতে পারে যে নিচের কোনটা ওয়েব পেজের ফাইল ফরম্যাট নয়, হ্যাঁ, তাহলে .html, .js, .php, হ্যাঁ, .css, হ্যাঁ, এগুলো হচ্ছে ওয়েব পেজের ফাইল ফরম্যাট। সিএস হচ্ছে যে ওটার তোমার আমরা যে ভিজুয়াল যে সেটিং, হ্যাঁ, সেটা। তাহলে জনগুলো টিম বার্নার্স-লি, আর কী কী প্রয়োজন হয় এটা ব্যবহার করার জন্য, তোমার ইন্টারনেট কানেকশন, তোমার আইএসপি লাগবে, কোম্পানি লাগবে, এবং তোমার একটা ব্রাউজার সফটওয়্যার লাগবে, ওকে। W3C, দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, হ্যাঁ, এটাও টিম বার্নার্স-লি তৈরি করে, যে ওরা যাতে কিছু ভাষা এবং নিয়ম ব্যবহার করে যা যোগাযোগ করে, নাহলে তো পরে একজন এক এক ভাষায় তোমার হচ্ছে ওয়েবসাইট খুলবে, তো খুললে তো এখানে যোগাযোগ করতে পারবে না একজন একজনের সাথে, সেই জন্য এটা ওরা আইনকানুন বানাইছে। ওয়েবসাইট কি জিনিস, যে একটা ডোমেনের আন্ডারে, ডোমেন মানে এই যে পিটো ডট একাডেমি, এটা একটা ডোমেন, তাহলে এখানে আমাদের অনেকগুলো পেজ আছে, এই সবগুলো পেজের সমন্বয়ে কি আমাদের একটা, সবগুলো পেজ মিলে আমাদের একটা ওয়েবসাইট ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি, হ্যাঁ। আসলে তোমার হচ্ছে যে আমাদের দুরকম ওয়েবসাইট আছে, স্ট্যাটিক যেগুলো সেগুলো ডেটা মান পরিবর্তন হবে না, এটা আমরা HTML জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে তৈরি করতে পারবো, যে এটা স্ট্যাটিক, এটা ডেটা মান পরিবর্তন করা যাবে না, চেঞ্জ হবে না, এটা এমনি থাকবে। ডাইনামিক মানে হচ্ছে কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে, এটা রিলোড করার জন্য তুমি রিফ্রেশ দিবা, হ্যাঁ। তাইলে এখন তুমি স্ট্যাটিক ওয়েবসাইটে ইউজ করতেছো, ডাইনামিক করতেছো, ধরো তুমি একটা ধরো প্রথম ওয়েবসাইটে ঢুকলা, এটা তুমি কিছু রিফ্রেশ দিলে নতুন করে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এগুলো ডাইনামিক ওয়েবসাইট, রিফ্রেশ দিলে নতুন করে কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা রিফ্রেশ দিলে চেঞ্জ হচ্ছে না ফিক্সড, সেগুলো স্ট্যাটিক ওয়েবসাইট, ওকে, খেলা থাকলে ওয়েবসাইট, রাইট, হ্যাঁ। তো তোমার হচ্ছে যে আমাদের এই যে প্রথম যে ওয়েবসাইটটা বানাইছিল আমাদের টিম বার্নার্স-লি, এটা সারনে বর্তমানে সংরক্ষিত আছে। আমরা ওয়েবসাইটে কিছু ইউজার মেসেজ দেখি, 403 ফরবিডেন মানে হচ্ছে যে অ্যাডমিন এটাকে তোমার হচ্ছে যে অ্যাডমিন এটা দিছে, বলছে যে যে তোমার হচ্ছে যে
নির্দিষ্ট তারিখের পর তুমি যদি প্রবেশ করো, সে বলছে যে তুমি ঢুকতে পারবে না, ফরবিডেন। 404 মানে ওই ওয়েবসাইটটা, ওই পেজটা কাটিয়ে দিছে, ওই অ্যাডমিন প্যানেলটা কাটিয়ে দিছে, অথবা এটার কোনো অস্তিত্ব নেই 404। হ্যাঁ, তাহলে তুমি যেরকম যদি লেখো যে, তুমি যদি লেখলা যে ধরো pto.me স্ল্যাশ, ধরো লেখলা স্ল্যাশ দুবাই, তো ওই পেজটা তো আমাদের নাই এখানে মধ্যে, তাহলে দেখবে যে 404 আসবে, আর কিছু আসবে না, কারণ এই পেজটা তো নাই আমাদের, নাই, অথবা এটা হচ্ছে ভুল জায়গায় আসছো, অথবা এটা আমরা থাকলেও ডিলিট করে দিচ্ছি এরকম। 502 মানে হচ্ছে যে তোমার সার্ভার সমস্যা, সেজন্য তুমি ঢুকতে পারতেছো না। 503 মানে হচ্ছে যে সার্ভার ডাউন হয়ে গেছে, যে এত বেশি মানুষ আসছে। যেমন পিএসসি ওয়েবসাইটে তোমরা যখন রেজাল্ট দেখার জন্য যখন একসাথে অনেক মানুষ যখন ব্রাউজ করতেছো, ও সার্ভার এতটুকু ক্যাপাসিটি নেই যে ও সার্ভার প্রতি মিনিটে কতটা হিট সামলাতে পারবে, এটা একটা ক্যাপাসিটি আছে। তো তখন এই সার্ভার ডাউন হয়ে গেছে, তার মানে ওয়েবসাইট আনঅ্যাভেলেবল এরকম না, বিষয়টা হচ্ছে ও সার্ভার ডাউন হয়ে গেছে। হ্যাঁ, বিশেষ করে তোমার এসএসসি রেজাল্ট দেওয়ার সময়, এইচএসসি রেজাল্ট দেওয়ার সময়, তারপর তোমার হচ্ছে যে পিএসসি রেজাল্টের মধ্যে ওদের ওয়েবসাইট ওদিনের জন্য কি হয়ে যায়, সার্ভার ডাউন হয়ে যায়, মানে হচ্ছে যে ও সামলাতে পারতেছে না, লোড বেশি হয়ে গেছে। ওয়েব সার্ভার হচ্ছে তোমার যেখানে আমরা ওয়েবসাইটে রাখছি। তাহলে আমি কি বললাম যে পিটিওর আমরা ওয়েবসাইটে রাখছি ডিজিটাল ওশানে। তাহলে তোমরা যখন আসলে ঢুকতেছো পিটিও একাডেমির ওয়েবসাইটে, তোমরা আসলে ডিজিটাল ওশানের ওর কম্পিউটারের মধ্যে দেখতেছো আমি এখানে কি কি রাখছিলাম। এখানে আমরা কিছু সার্ভারে আমরা তোমার হচ্ছে যে কটা সার্ভার এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, ওয়েব ব্রাউজার যেগুলোর মাধ্যমে ওয়েবসাইট দেখি, কী কী ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার, সাফারি ব্রাউজার, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, হ্যাঁ, ইউসি ব্রাউজার, হ্যাঁ, অপেরা মিনি, অনেক রকম ব্রাউজার আছে। তোমরা যদি তোমার আবার বিশেষ বিশেষ কিছু প্রেফারেন্স আছে লোকজনের, হ্যাঁ, যে কেউ হচ্ছে অ্যাড দেখতে চান, টোটাল কোনো অ্যাড দেখতে চায় না, তাহলে অ্যাড না দেখতে চাইলে তুমি কোন ব্রাউজার ইউজ করো? ধরো অ্যাড দেখবে না, ডিফল্ট অ্যাড ব্লকার আছে, কী কী ব্রাউজার ইউজ করে এরকম? কম্পিউটার সায়েন্টিস্ট বাইরে নাই এখানে। ব্রেভ ব্রাউজার আছে, ব্রেভ। ও ব্রেভ ব্রাউজারের মধ্যে তোমার এই অ্যাডমেট এত ঝামেলা নেই, অ্যাডমেট আসবে না, অটোমেটিক অ্যাড আসবে না। অপেরাও এইটা করে দিছে, অপেরাও এটা করে দিছে, অপেরার মধ্যে অ্যাড ব্লকার আছে, সো অ্যাড ফেড এতগুলো আসবে না। কারণ আমাদের কিছু কিছু ওয়েবসাইট তুমি প্রথম আলো পত্রিকাতে পড়তে পারবা না। তুমি প্রথম আলোতে এত বিজ্ঞাপন, মানে এত তোমার হচ্ছে যে বিরক্তিকর, মানে ইয়ে হইলে তোমার হচ্ছে তুমি একটা পেজে ঢুকছো, কুঁত করে এখানে কাম শুরু হয়ে গেছে, এখান দিয়ে এখানে ভিডিও শুরু হয়ে গেছে, পড়তে পারি না পত্রিকা। তখন আমি কি করি, তোমার হচ্ছে যে অ্যাড ব্লকার দিয়ে তারপর ঢুকতে হয়। হ্যাঁ, তো এক এক তোমার ব্রাউজারের সুবিধা আছে, যেমন অপেরা হচ্ছে তোমার খুব অল্প নেটে তোমার ও লোড করতে পারে। আর আগে যেটা ছিল ইন্টারনেট এক্সপ্লোরার, ওটা বর্তমানে ওটা আসলে মাইক্রোসফট এস। তাহলে এই যে তোমার হচ্ছে যে সবচেয়ে বেশি ব্যবহৃত গুগল ক্রোম, এটা হচ্ছে যে আমাদের গুগলের, মাইক্রোসফট এস মাইক্রোসফটের। হ্যাঁ, তো আগে মূলত গুগলের কোনো ব্রাউজার ছিল না। হ্যাঁ, গুগল হচ্ছে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার, ওখানে ওইটা মানুষ ব্যবহার করতো। তো ওইখানে গুগল ডিফল্ট এরকম সার্চ ইঞ্জিন হিসেবে দেওয়া যেত না, কারণ ওই মাইক্রোসফট ঠিক করে দিত, ওর নিজেরটা দিত। তো গুগল ওর নিজের একটা ব্রাউজার বানিয়ে ফেলছে। হ্যাঁ, তুমি যা কিছু করো না কেন, সবকিছু গুগলের বিজ্ঞাপন থাকে সুবিধার্থে। তুমি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করে যা যা লিখতেছো, সব গুগল সব ডাটা ট্র্যাক করতেছে, সব ট্র্যাক করে আসলে তোমাকে বিজ্ঞাপন দেখাচ্ছে। ওটা গুগলের বিজনেস। সো দেয়ার ইজ নো ফ্রিল্যান্স, পৃথিবীতে ফ্রি বলে কোনো কিছু নাই। ওকে, যখন কোনো কিছু ফ্রি দেওয়া হবে তখন তুমি হলো নিজে হলো প্রোডাক্ট, তখন তুমি নিজের প্রোডাক্ট, আসলে পৃথিবীতে কোনো কিছু ফ্রি নাই। আচ্ছা, প্রথম ওয়েব ব্রাউজার হলো দুরন্ত, এটা 21 সাল আগে চালু হয়েছিল। তো আমি কোনো ইউজ করি নাই, তোমরা ইউজ করে দেখতে পারো। বুকমার্কি জিনিস তোমরা যখন ওই একটা ওই পেজ তুমি যখন আম, তুমি সেভ করে রাখতেছো কোথাও, তোমার একটা ওয়েবে সেভ করে রাখলা, সেভ করে ওইটাতে ক্লিক করে সরাসরি ওই পেজে তুমি তুমি চলে যাচ্ছ। হ্যাঁ, ওটাকে বলে বুকমার্ক করে রাখা। হ্যাঁ, যেটা অনবরত পরিবর্তন হয়, এটা রিলোড বলে বা রিফ্রেশ বলে। উইকিপিডিয়া পৃথিবীর সবচেয়ে বড় তথ্যকোষ, 2001 সালে প্রথম এটা চালু করা হয়েছে। এখন গ্রক করা বলছে আর একটা উইকিপিডিয়া বানাবে। আমি তোমাদের বলছিলাম যে গত 3-4 দিন তোমরা যে ক্লাস করছো, সেখান থেকে তোমরা কনফার্ম 9 নম্বর ইন্টারনেট টপিকটা থেকে আরও 1 নম্বর আমরা কমন ফেলাইতে পারলাম ইনশাল্লাহ, আমরা পারবো ইনশাল্লাহ। তাহলে 10 নম্বর মোটামুটি কমন হলো আমার। তা আসো আমরা যেখানে শেষ করছিলাম বিরতির আগে, সেখান থেকে আবার শুরু করি। পাশে প্রথম ওয়েব ব্রাউজার ছিল দুরন্ত, আমি জীবনে কোনো ইউজ করি না, নাম শুনছি ওই তোমাদের ক্লাস নিতে গিয়ে, ইউজ করি না কখনো। তোমরা ইউজ করে থাকলে দেখতে পারো, এটা রবি ওরা মনে হয় ডাউনলোড ইয়ে করছে, তোমার ডেভেলপ করছে। বুকমার্ক কি জিনিস বলছে, উইকিপিডিয়া কি জিনিস বলছি, এর মধ্যে ইলন মাস্ক ঘোষণা দিচ্ছে সে উইকিপিডিয়ার চেয়ে আরো বড় একটা, সে উইকিপিডিয়ার মতো একটা বানাবে তারা। আর আমাদের বাংলাদেশের জাতীয় জ্ঞান কোষ হলো বাংলাপিডিয়া। তোমরা সাধারণ জ্ঞান পড়ার সময়, যে কোনো টপিক পড়ার সময় তুমি যে একটু ডিটেলসে পড়তে চাও, ধরো তুমি পড়বা দ্বিজাতি তত্ত্ব, তখন তুমি সার্চ দেবে দ্বিজাতি তত্ত্ব বাংলাপিডিয়া। বাংলাপিডিয়া যে আর্টিকেলটা, এটা সুন্দর করে পড়ে ফেলবা। হ্যাঁ, বাংলা বিডি আর্টিকেলটা, এটা অনেক, এখানে অনেক গুরুত্বপূর্ণ রিসোর্স অনেক থাকে, এবং এটা মোটামুটি যেহেতু এটা গবেষকরা বানাইছে, হ্যাঁ, আমাদের মতো আঙ্গি ব্যাঙ্কি লোক বানায় নাই, যারা বানাইছে বাংলা পিডিয়া তারা অনেক রিসোর্স অনেক চেক টেক করে বানাইছে। তাহলে এখানে মোটামুটি তুমি রেফারেন্সগুলো তুমি এখান থেকে বিশ্বাস করতে পারো। হ্যাঁ, যদি তুমি ইকতারুদ্দিন বক্তিয়ার খলজির উপরে ডিটেলসে পড়তে চাও, বাংলা বিডিয়ার আর্টিকেলটা তুমি পড়ে ফেলবা, তাহলে ওইটা হয়ে যাবে। তাহলে এটা বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ, এটা আমাদের উইকিপিডিয়া। হ্যাঁ, এটা পরিচালনা করে এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ ওরা। ইউআরএল কি জিনিস, এই যে ওয়েব অ্যাড্রেস। হ্যাঁ, এটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। হ্যাঁ, তাহলে আমরা ওয়েবসাইটটা আসলে কি, আমাদের এই ইউআরএলটা আসলে কি, যে আমাদের
ওই পেজের বিভিন্ন ডকুমেন্ট বা রিসোর্সের ঠিকানা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল। তো এটার মধ্যে কি কি পার্ট থাকে আমরা একটু দেখি। হ্যাঁ, ইউআরএল এর মধ্যে পার্টগুলো আমরা একটু দেখি। দেখো, এটা হলো ইউআরএল এর পার্ট। তাহলে আমরা যদি কম্পেয়ার করি পিটোর ওয়েবসাইটের সাথে, তাইলে এইচটিটিপিএসএল প্রোটোকল তুমি না লিখলেও কিন্তু এটা হয়ে যাবে, যেহেতু আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা এসএসএল এটা ইনস্টল করে রাখছি। তাইলে তুমি যদি এইচটিটিপিএস নাও যদি লেখো কোনো সমস্যা নাই, আমাদের এখানে কি অটোমেটিক এইচটিটিপিএস তোমার ব্রাউজারই তোমার এটা লিখে দিবে। এগুলো একটা প্রোটোকল এইচটিটিপিএস। হ্যাঁ, এরপরে ডব্লিউ এটা সাবডোমেন, P2A এটা হলো ডোমেন, .academy .academy এটা টার্গেট লেভেল ডোমেন, বা .me এটা হলো টার্গেট লেভেল ডোমেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের তুমি, হ্যাঁ সরি আর হ্যালো, এরপরে দেখো তুমি ঢুকলা, এটা হচ্ছে আমাদের তুমি ঢুকলা সে এটা হচ্ছে আমাদের 50 BCS, সো এটা হলো 50 BCS। হ্যাঁ, তারপরে তুমি হচ্ছে যে ঢুকলে 50 BCS, তুমি হচ্ছে প্রিলি ব্যাচ, তুমি প্রিলি ব্যাচ। হ্যাঁ, প্রিলি, হ্যাঁ, তাহলে প্রিলি ধরো এটার জন্য আরেকটা। এরপর এখানে বিভিন্ন প্যারামিটার, তুমি যে পেজে ঢুকছো, ধরো তুমি একটা এক্সাম দিতে ঢুকছো, ওই এক্সামের কিছু প্যারামিটার আছে। হ্যাঁ, তুমি এটা কোন এক্সাম, এটা কত নাম্বার, এখানে কিছু প্যারামিটার সেট করা আছে। হ্যাঁ, তাইলে একটা ইউআরএল স্ট্রাকচারের মধ্যে আমরা পাচ্ছি, এখানের মধ্যে আমরা প্রথম পাচ্ছি প্রোটোকল, এরপরে সাবডোমেইন, এরপর ডোমেইন। হ্যাঁ, এইটা হলো টিএলডি। হ্যাঁ, তাহলে টিএলডির মধ্যে আমাদের কিছু আছে, আমাদের এখানের মধ্যে আমরা আবার নেশন ওয়াইড কিছু জিনিসপত্র পাইছিলাম। হ্যাঁ, যেখানের মধ্যে আমাদের যে কান্ট্রি ভেদে এক কান্ট্রির জন্য আমরা কিছু কান্ট্রি স্পেসিফিক কিছু আমরা কোড দিয়েছিলাম। সেটা করেছিল লিস্টটা আমাদের বাংলাদেশের জন্য কোনটা কান্ট্রি স্পেসিফিক, বাংলাদেশের জন্য কোডটা কত কত ছিল কান্ট্রি লেভেল ডোমেইনের মধ্যে, জন্য ছিল বিডি, চায়নার জন্য সিএন, জাপানের জন্য জেপি, হ্যাঁ, শ্রীলঙ্কার জন্য এলকে, আমি এখানে এমারেটসে থাকি, এখানের জন্য এই, হ্যাঁ, অস্ট্রেলিয়ার জন্য AEU। হ্যাঁ, সুবিধা কি, সুবিধা হচ্ছে বোঝা যাচ্ছে যে এটা অস্ট্রেলিয়ার ওয়েবসাইট বা এটার ব্যবসার মধ্যে ট্রাস্টের একটা ব্যাপার। যেরকম তুমি এখানের মধ্যে আমরা চাইলে এখানে যখন অ্যামাজনে ঢুকতেছি, তাহলে আমরা আসলে অ্যামাজন এইতে ঢুকি, এখানের মধ্যে আবার .com ঢুকা যায়। হ্যাঁ, তাহলে অ্যামাজন এই মানে বোঝা যাচ্ছে এটা আরব আমিরাতের একটা ওয়েবসাইট। বা যখন আমরা অ্যামাজন আমরা যখন AU যাই, বুঝতেছি এটা অস্ট্রেলিয়াতে ঢুকছি, আমরা অস্ট্রেলিয়ান অ্যামাজনে ঢুকছি। এইভাবে আমরা বুঝতে পারি কান্ট্রি লেভেল ডোমেন থেকে। এরপর আমরা ওয়েবসাইটে কিছু বাগ নিয়ে কথা বলছিলাম, বুক মার্ক আসলো, ওকে, ভিডিও, ওয়েব অ্যাড্রেস, ইউআরএল এর পার্টগুলো বললাম, ওই প্রোটোকল, ওয়েব সার্ভার নেম বা ডোমেইন নেম, আর আমাদের ফোল্ডারগুলো এরপরে। হ্যাঁ, তারপরে সার্চ ইঞ্জিন। হ্যাঁ, কোনো কিছু খোঁজার জন্য। হ্যাঁ, বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিনের নাম হলো আর্কাইভ, নেক্সট নো। আর বর্তমানে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে, বলভাবিত হচ্ছে গুগল, বলভাবিত হচ্ছে গুগল। চীন হচ্ছে যে ওরা বাইরের দুনিয়ার কোনো কিছু ইউজ করে না, ওরা সব কিছু ওরা নিজেদের নিজেদের জিনিসপত্র ইউজ করে। আমরা যেরকম উবার ইউজ করি, ওরা ওদের নিজেদের এরকম উবার আছে। আমরা যেরকম ফেসবুক বা ইনস্টাগ্রাম, ওদের হলো টিকটক, ওরা ওদেরটা ইউজ করে। ওরা বাইরের দুনিয়ার কোনো, ওদের ইউটিউব, ওদের নিজেদের ইউটিউব আছে, ওদের সব কিছু ওরা সেপারেট। আমরা গুগল ম্যাপ ইউজ করি, ওরা গুগল ম্যাপ ইউজ করে না। ওদের নিজেদের ম্যাপ আছে, এটা আরও অনেক উন্নত। গুগল ম্যাপে তুমি যখন একটা রাস্তা যখন কয়েকবার ডিভাইড হচ্ছে, ধরো বাংলাদেশের জন্য সমস্যা না, বাট ইউইতে আমি একটা র্যাম্প ইউজ করলে আমি 20 কিলোমিটার ঘুরে আবার আসতে হবে। তো গুগল ম্যাপে সাধারণত এটা তোমার এতটা না, স্পেসিফিক না। কিন্তু চায়নার যেটা ওদের গুগল ম্যাপের মতো যে ভার্সন, অনেক স্পেসিফিক, রাস্তার কোন পাশ একদম ক্লিয়ারলি বোঝা যাবে। ওরা সব কিছুই ওরা ওদের নিজেদের উদ্ভাবিত জিনিসপত্র ব্যবহার করে। তো এদের নিজেদের উদ্ভাবিত সার্চ ইঞ্জিন হলো বাইডু। হ্যাঁ, এটা ওদের নিজস্ব। হ্যাঁ, তাহলে এগুলো সবগুলো হচ্ছে যে আমাদের বিভিন্ন প্রকার সার্চ ইঞ্জিন। তোমার মাইক্রোসফট হলো বিং, এটা হচ্ছে বিং মাইক্রোসফটের। ওকে, বিং এর পুরো নাম ছিল MSN, মাইক্রোসফট নেটওয়ার্ক ছিল এটা। আর বাংলা ভাষায় প্রথম পূর্ণাঙ্গ সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা। আর এরপরে দ্বিতীয় সার্চ ইঞ্জিন করলো চরকি। তবে সার্চ ইঞ্জিন ব্যবসা যেহেতু খুবই কম্পিটিটিভ, এগুলো কোনোটাই খুব বেশি আসলে সাস্টেন করে নাই। এর মধ্যে খুব হালাল সার্চ ইঞ্জিন একটা বের করা হয়েছে। হালাল সার্চ ইঞ্জিন, আমি এই মুহূর্তে আমার নামটা মনে নেই, তোমরা একটু গুগল সার্চ দিতে পারো যে হালাল সার্চ ইঞ্জিন কোনটা। আনফর্চুনেটলি হালাল সার্চ ইঞ্জিন কোনটা, এটার জন্য গুগলে সার্চ দিতে হচ্ছে আমাদেরকে। হালাল সার্চ ইঞ্জিন যেখানে তোমার মানে আজে বাজে যে ওয়েবসাইটগুলো সেগুলো শো করে না। এটা হচ্ছে যে মিডল ইস্টের কিছু কান্ট্রি উদ্যোগটা নিয়েছে। হালাল সার্চ ইঞ্জিন কেউ জানলে টেলিগ্রামে লিখে দিও। আসো প্রক্সি সার্ভার। হ্যাঁ, প্রক্সি সার্ভারটা কি, যে এখন আমরা যদি আমাদের অরিজিনাল সার্ভার অ্যাড্রেসটা যদি ওপেন করে দিই, হ্যাঁ, তাহলে হ্যাকারদের কাহফ একটা আছে। হ্যাঁ, কাহফ, ওইটা, এগুলো হচ্ছে তোমার যেগুলো হালাল ভার্সন, যেগুলো মানে তোমার উল্টাপাল্টা জিনিসপত্র দেখে না। তো এগুলোর জন্য আসলে বিলিয়ন বিলিয়ন ডলার তোমার বিনিয়োগ প্রয়োজন। বা সৌদি আরব বা ওরা চাইলে হয়তো পারে এগুলো, সৌদি আরব বা ইউই, কাতার, ওদের পক্ষে হয়তো পসিবল, টার্কি, ওরা এক হলে হয়তো কিছু করতে পারে এগুলো। বাট এগুলো ওভারঅল এগুলো অনেক বিশাল বিনিয়োগের ব্যাপার। আচ্ছা, প্রক্সি সার্ভার কি জিনিস? তাহলে এখন আমরা যদি আমাদের অরিজিনাল সার্ভার অ্যাড্রেসটা যদি আমরা যদি ওপেন করে দিই, তাহলে এটা তো হ্যাকাররা টার্গেট করা খুব ইজি। হ্যাঁ, তো হ্যাকারদের কাছ থেকে তোমার এটা ইয়া করার জন্য, পরিচয় লুকা রাখার জন্য
হ্যাঁ, প্রক্সি সার্ভার ব্যবহার করে। তো প্রক্সি সার্ভার কি করে, সে হচ্ছে অরিজিনাল যে অ্যাড্রেসটা সেটা শো করে না, সেটা না দেখায়, সে আরেকটা তোমার ওইটাকে সে মাঝখানে ব্রোকারেজের মতো কাজ করে। হ্যাঁ, তাইলে প্রক্সি সার্ভার হচ্ছে তোমার অরিজিনাল অ্যাড্রেসটা শো না করে তোমার মূলত সে তোমার আরেকটা তোমার অ্যাড্রেস দেখায়, মূল আইপি অ্যাড্রেসটা সে গোপন রাখে। এটা প্রক্সি। হ্যাঁ, ক্লাসে আমরা যেমন প্রক্সিতে এরকম আর কি। আসো কুকি। কুকি হচ্ছে যে তোমার আমরা যেই ইনফরমেশন ফাইলগুলো বা যে ওয়েবসাইটগুলো আমরা হচ্ছে যে ব্রাউজ করতেছি, হ্যাঁ, সেই ফাইলগুলো হচ্ছে যে সে সংরক্ষণ করে এবং প্রিভিয়াস অবস্থাগুলো আমরা কিন্তু জানতে পারি। তো এই কুকিগুলো এগুলো কি হচ্ছে, এগুলা মূলত ক্যাশ মেমোরিতে টেম্পোরারি ফাইল হিসেবে জমা থাকে। তাহলে কিছুক্ষণ পর পর তোমার যখন এই যে তুমি গুগল ক্রোম ইউজ করতেছো, কিছুক্ষণ পর পর কি যখন স্লো হয়ে যায় তখন আমরা কি করি, আমরা ক্যাশ ক্লিয়ার করো। আসলে ক্যাশের মধ্যে তোমার প্রচুর কুকি জমা আসলো, এই কুকি মুকির কারণে তোমার এই ইয়েটা ওয়েবসাইট স্লো হয়ে গেছে। সো এই জন্য আমরা বলি ক্যাশ ক্লিন করে দাও। ক্যাশ ক্লিন করলে তোমার কি হয়ে গেল, এই ক্যাশ মেমোরি ক্লিন করা মানে কুকি মুকি সব ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো এই হলো আমাদের। এখন আসো আমরা হচ্ছে যে আমরা তাহলে হ্যাকিং পারি, ইন্টারনেট ব্রাউজিং আমরা পারি। তাহলে মোটামুটি তোমার আমার 10 নম্বর, আমার মোটামুটি কি হলো, আমাদের কনফার্ম হলো 10 নম্বর। এখন চলো আমরা 11 নম্বর কনফার্ম করি।